আচ্ছা, তো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের আজকে যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব পিপিসি স্টেট পার্ট এবং প্রজেক্ট প্ল্যানিং সম্পর্কে। তো তারপর একটা দুঃখের বিষয়, যদি কোনো কারণে যদি আজকে কারেন্ট নাই আসে, তাহলে হয়তো ক্লাসটা যে কোনো সময় আধা ঘন্টা 45 মিনিট যদি কারেন্ট না আসে, তাহলে হয়তো আমাদের ক্লাসটা এখানে স্টপ করে ফেলতে হবে, বিকজ আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাবে। ওকে, তো দোয়া করি যে খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলতেছে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রজেক্ট প্ল্যানিং। কিভাবে আমরা একটা সোলার প্রজেক্ট কি কি স্টেপ ফলো করে আমি করতে পারি। ওকে, এখন মনে করি আমার কাছে একটা ক্লায়েন্ট একটা প্রজেক্ট নিয়ে আসলো। ওকে, ক্লায়েন্টে আমার সামনে কি আমার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসলো, এবং আমার সেই প্রজেক্টটা দেখবো। ফার্স্ট অফ অল দেখার পর তাকে একটা রেজাল্ট দিব। সে যদি খুশি হয়, সে আমাকে কি দিবে, সে আমাকে প্রজেক্টটা দিবে, এবং আমি কি করব, তাকে ইনস্টলেশন করে দিব। বিষয়টা এভাবে দাঁড়াচ্ছে। বাট এই স্টেপগুলা কিন্তু অনেকগুলা মানে রুলস বা অনেকগুলা নিয়ম কানুন ফলো করে এই স্টেপগুলো ফলো করতে হয়, কমপ্লিট করতে হয়। ওকে, তো আমি প্রজেক্ট প্ল্যানিং এর যদি প্রথম স্টেপ যেটা আমি বলি, সেই স্টেপটা হলো ইঞ্জিনিয়ারিং সাইট ভিজিট। সর্বপ্রথম যদি আমার কাছে যদি 1 মেগাওয়াটের প্রজেক্ট হয়, 5 মেগাওয়াটের প্রজেক্ট হয়, সর্বপ্রথম যে কাজটা আমার করতে হবে, সাইট ভিজিট করতে হবে এবং দেখতে হবে যে আমার সাইডে যে প্রজেক্ট আমি করতে যাচ্ছি সেখানের সারফেসটা কেমন, এবং তার আশেপাশে কোনো অবস্ট্রাকল আছে কিনা, কোনো শ্যাডো আছে কিনা। আমরা স্কেচআপে দেখেছি কিভাবে শ্যাডো শ্যাডো কতটুকু ইয়া হয়, শ্যাডো লস কতটুকু হয়, মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমাদের। তো এবং আমাদের দেখতে হবে যে সারফেসটা, ওই সারফেসটা কি অতটুকু স্ট্রং কিনা যেখানে আমি সোলার প্যানেলটা বসাবো, কতটুকু লোড আছে আমার আমার ক্লায়েন্টের, সেটাও আমার হিসাব করতে হবে। এবং আমার সাউথ, আমার এজিমুটটা বের করতে হবে, এবং আমার টিল সরি হ্যালো, আপনি কি কোনো কোশ্চেন করছেন? আচ্ছা, নয়েজ ছিল, নয়েজ ছিল, নয়েজ ছিল। রাকিব তো জানাটা বন্ধ করে দাও। হ্যাঁ মনে হয় তাই, নয়েজ ছিল। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? জি জি, আপনার কথা বাট এখন আচ্ছা আচ্ছা, মানে নয়েজ কারো থেকে ছিল, বুঝছি, আমার থেকে ছিল। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা আমার করতে হবে সেটা হলো কি সার্ভে দ্য সাইট। আমার সাইট ভিজিট করতে হবে। ওকে, এবং দেখতে হবে যে আমি কোন পাশে আমার সোলার প্যানেল বসালে আমার জন্য বেটার। মনে করি এটা আমার একটা খোলা মাঠ, একটা কাস্টমার, একটা ক্লায়েন্টের কি তার প্লেস, এটা আমরা মনে করি। সে চাচ্ছে, সে আমাকে বললো যে আপনি যে কোনো একটা জায়গায় সোলার প্যানেল বা সোলার সিস্টেম বসাতে পারবেন। এখন আমি কোনো কারণে মনে করলাম আমি এই জায়গাটা চুজ করলাম। ওকে, এই জায়গাটা আমি চুজ করলাম, এটাও মুছে দিই। এই জায়গাটা মনে করে আমি চুজ করলাম। বাট আমি কাস্টমার থেকে যদি কোনো ফিউচার প্ল্যান সম্পর্কে না জানি, সেক্ষেত্রে কি হবে যে এই জায়গাতে আমি বসালাম, তার সামনে যদি ফিউচারে একটা 10 তলা বিল্ডিং দাঁড়ায় যায়, তাহলে আমার কি হবে বলুন তো? তার থেকে আমার শ্যাডো পড়বে না? এখানে বিষয়টা শ্যাডো পড়বে, তাহলে আমার লস হচ্ছে। তারপরে এখন আমি ফার্স্ট অফ অল কাস্টমারকে বলবো যে আপনার যে টোটাল প্লেসটা আপনার আছে, ঠিক আছে, সেই প্লেসের আপনি কোনো প্ল্যান আছে কিনা ফিউচারে যে এই জায়গায় একটা বিল্ডিং করবেন বা শপিং কমপ্লেক্স করবেন, এমন কোনো প্ল্যান আছে কিনা। সে যদি বলে আপনি এই জায়গাটা এখন সোলার প্যানেল বসান, 5 বছর পর আমি এই জায়গায় একটা 10 তলা বিল্ডিং বসাবো করবো, সেক্ষেত্রে কি হচ্ছে, 5 বছর আপনি আউটপুট পাচ্ছেন, লাস্টের বছরগুলো মানে ওই বছরগুলোতে গিয়ে আপনার আউটপুট কমে যাচ্ছে। তখন কাস্টমার আপনাকে বলবে যে আমার সোলার প্যানেল থেকে আমি আউটপুট পাচ্ছি না, কেমন সোলার সিস্টেম বসাইছেন আপনি। বাট সে ওই জিনিসটা বুঝতে চাবে না যে কি তার আলো আছে কি নাই। তো তার সাথে আগে কনফার্ম করতে হবে যে আমার আশেপাশে কোনো বিল্ডিং বসবে কিনা, আশেপাশে কোনো বিল্ডিং বসবে কিনা সেটা আমার কনফার্ম করতে হবে। আপনার কথা মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে সাউন্ড। আচ্ছা, আমার মোবাইলে কল আসছিল, আমি মোবাইলে নেট চালাচ্ছি, তো মোবাইলে কল আসছিল। আচ্ছা 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 আচ্ছা, সেই কারণে হইতে পারে। আচ্ছা, আমার কারেন্ট চলে আসছে, আমাকে একটু সময় দেন, আমি একটু চার্জারটা কানেক্ট করি।
আচ্ছা ওফ আচ্ছা আমি আবার শুরু করি। আজকে সারাদিন কারেন্টের প্রবলেমটা হচ্ছে। তো আমার সর্বপ্রথম সার্ভে সাইট করে আমার কি কি দেখতে হবে, ওখানে কোনো অবস্ট্রাকল আছে কিনা বা কোনো শ্যাডো অবজেক্ট আছে কিনা সেটা আমার দেখতে হবে। এবং আমি যেটা বলছি যে এখানে আমি যে সোলার সিস্টেম বসাবো ওখানে কি কোনো বিল্ডিং ফিচার হবে কিনা বা কোনো ফ্যাক্টরি হবে কিনা, ওকে, সেগুলো দেখতে হবে। আমি যদি এখানে বসাই তাহলে এখানে আমার একটা প্রবলেম হতো, এখানে বসলে এখানে একটা প্রবলেম হতো, বিষয়টা হলো এরকম। তো আমার একটা প্রপার জায়গা চুজ করতে হবে। যদি আমি এখানে চুজ করি আমার জন্য কি সেফ, আমার এমন একটা জায়গা চুজ করতে হবে। তো আমার এবং সার্ভে সাইট করে সার্ভে ভিজিট করে আমি আরো একটা জিনিস জানতে পারবো যে আমার এখানে যে আমার আরেকটা জিনিস যেটা আমার জানতে হবে যে আমার সারফেসটা কি স্ট্রং কিনা আমার স্ট্রাকচারের জন্য, ওকে। যদি এখানে যদি ধরেন আমার সারফেসটা মানে ওখানে মাটিগুলো স্ট্রং না, বা ওখানে বা আমি রোফটপের উপর বসাবো, রোফটপের কংক্রিটটা স্ট্রং না, ওকে, তো সেই ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা ওভাবে মেক করতে হবে। এবং যদি আমি গ্রাউন্ডে বসাই তাহলে আমার সিমেন্ট ব্লক ইউজ করতে হবে যাতে কি আমার স্ট্রাকচারটা বসে থাকে ওখানে। এটা আমি দেখাবো আপনাদেরকে। তারপরে 2 নম্বর যে জিনিসটা করতে হবে, টেক দ্য কনজাম্পশন রিপোর্ট। আমার টোটাল 12 মান্থের আমি ইলেকট্রিসিটি বিলটা আমি কার থেকে নিব, আমার যা কাস্টমার থেকে নিব। তাকে বলবো যে আপনার 12 মাসের ইলেকট্রিসিটি বিলটা আমাকে দেন, আমি যাতে আমি একটা এভারেজ একটা হিসাব ধরতে পারি যে আপনার টোটাল লোড কত এবং আপনি কতটুকু লোড রেগুলারলি চালাচ্ছেন। তো বাট আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে এই লোড গুলা কিন্তু আমার অতটুকু কাজে আসবে না, বিকজ যদি মনে করেন যে তার টোটাল লোড 100 কিলোওয়াট, 100 কিলোওয়াট, তো এটা আমি জানছি, বাট আমি 100 কিলোওয়াট আসলে কভার করতে পারতেছি কিনা, ঠিক আছে, আমি কভার করতে পারতেছি কতটুকু, যে তার রুফটপে কতটুকু জায়গা আছে, ঠিক আছে, রুফটপে কতটুকু জায়গা আছে এবং কতটুকু জায়গা জুড়ে কি আমি সোলার প্যানেল বসাতে পারবো। মনে হতে পারে আমি 20 কিলোওয়াট সর্বোচ্চ বসাতে পারবো, তাহলে আমার এই ইলেকট্রিসিটি বিল আমার অতটুকু উপকার করবে না। বাট ইলেকট্রিসিটি বিল থেকে একটা আইডিয়া হবে যে কতটুকু লোড সে রেগুলার চালাচ্ছে এবং কত পার্সেন্ট কি আমি কভার করতে পারতেছি। আমার কথা বুঝছেন? তো এখন টেক দ্য কনজাম্পশন রিপোর্ট নিব এবং জানবো, এবং আমি প্রত্যেকটা লোডের হিসাব করব, ঠিক আছে। প্রত্যেকটা লোড আমার জানতে হবে। যদি এসি থাকে এসিটা কত কিলোওয়াটের, লাইট যদি থাকে লাইটটা কত ওয়াটের, ফ্যানটা কত ওয়াটের, ফ্রিজটা কত কিলোওয়াটের বা কত ওয়াটের, এগুলো প্রত্যেকটা জিনিস আমার হিসাব করতে হবে, ওকে। কেন হিসাব করতে হবে এটা নেক্সট স্টেপটাতে আমি বলতেছি, এই স্টেপ 1 এর নেক্সট পার্টটাতে বলতেছি। সেটা হলো আমার কাছে মনে করি একটা প্রজেক্ট আছে কত 198 কিলোওয়াট সিস্টেম, কথা বুঝেন, 198 কিলোওয়াট সিস্টেম। তার মধ্যে এয়ার কন্ডিশন আছে কয়টা 30টা, আর লাইট আছে কয়টা 60টা, বুঝছেন কয়টা, এয়ার কন্ডিশন 30টা আর লাইট আছে কয়টা 600টা, সরি লাইট আছে টোটাল 600টা। এই সবগুলা এই টোটাল এই দুইটা ডিভাইস মিলে টোটাল 198 কিলোওয়াটের সিস্টেম। তো আমি জানলাম কারণ আমি প্রত্যেকটা লোড দেখছি, ঠিক আছে। এখন আমি যদি 198 কিলোওয়াট সিস্টেমের মানে জন্য আমি যদি সোলার সিস্টেম বসাই এবং পার ওয়াট যদি 60 টাকা করে হয়, 60 টাকা করে হয় যদি পার ওয়াট, তাহলে আমার 198 ইন্টু আমি 198 মিস 1,98,000 ওয়াট ইন্টু 60 টাকা, ওকে। তাহলে আমার কত আসতেছে বলতে পারবেন ভাই এটা কি কিলোওয়াট হবে না কিলোওয়াট আওয়ার হবে? কোনটা? এটা কিলোওয়াট আওয়ার, এই যে 198 আওয়ারলি বুঝতে পারছি। এটা আওয়ারলি। আমাকে একটু অঙ্কটা বলেন তো, টাকার অঙ্কটা একটু বলেন তো। 198,000 ওয়াট এবং পার ওয়াট 60 টাকা করে হলে কত টাকা আসে? ভাইয়া 1188 চারটা 0 ইন্টু 60 টাকা, তাহলে কত 1,18,00,000 টাকা, ঠিক আছে। আমার কত কিলোওয়াটের জন্য? আমার 198 কিলোওয়াটের জন্য আমার খরচ যাচ্ছে কত 1,00,00,000 কত টাকা 18 লক্ষ টাকা।
এখন 1,18,80,000 টাকা। 8,18,00,000 সরি 1,18,80,000 টাকা। ওকে, এখন আমার প্রত্যেকটা এসি যেটা আমি জানলাম পার এসি কত 6 কিলোওয়াট করে, এবং টোটাল 30টা এসি আছে, তাহলে টোটাল 30টা এসি কি কনজিউম করতেছে কত 180 কিলোওয়াট টোটাল এই এসি থেকে যাচ্ছে। আমার কথা বুঝছেন? এসির জন্য লাগতেছে কত 180 কিলোওয়াট, আর তাহলে বাকি থাকে কত 18 কিলোওয়াট কি লাইট। ঠিক আছে, 18 কিলোওয়াট কি আমার লোড কি লাইট, আর 180 কিলোওয়াট কি আমার এসি এয়ার কন্ডিশন। এখন আমাকে একটু বলেন তো এই 6 কিলোওয়াট আমি টোটাল জানছি 198 কিলোওয়াটের জন্য লাগতেছে 1,18,00,000। তাহলে আমার শুধু ইচ একটা এসির জন্য তাহলে আমার কয় কিলোওয়াট, মানে একটা এসি মানে কি 6 কিলোওয়াট, 6 কিলোওয়াটের জন্য আমার কত টাকা খরচ যাচ্ছে তাহলে 6,000 ইনটু, ঠিক আছে, ইনটু কত 60 টাকা, কত টাকা যাচ্ছে বলেন তো নাম্বারটা বলেন তো। ভাই 36 লেখা 4টা শূন্য হইব। তাহলে 36 থেকে 4টা শূন্য মানে কি 3 লক্ষ একক দশক শতক হাজার উজুত লক্ষ, 3,60,000 টাকা আমার যাচ্ছে কি একটা এসিতে। কথা বুঝেন, একটা এসি চালানোর জন্য আমার 3,60,000 টাকা কি করতে হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এটা আমরা কতদিনের আপনার কথা আসতেছে না, আপনার কথা আসতেছে না। এই 3,60,000 যে খরচ হবে একটা এসি? হুম, আচ্ছা আচ্ছা, আমি বলছি যে এই 3,60,000 যে খরচ আমরা ধরতেছি, তাহলে এইটা কত দিনের জন্য ধর? এটা হলো আমি 25 বছর যদি ওয়ারেন্টি হয়, 25 বছর যদি বছরের জন্য ধরছি না না, এটা আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, 5 বছরের জন্য ধরছি না কত দিনের না, জন্য? এটা হলো আমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আমার কথা বুঝেন, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কথা আসতেছে না, বাট আমি আপনার কথার কোশ্চেনটা বুঝতে পারছি। সেটা হলো আমি আমার একটা এসির জন্য যদি আমি সোলার সিস্টেম বসাতাম, আমার 3,60,000 টাকা ফার্স্ট টাইমে ইনভেস্ট করে দিতে হইতো, মিনিমাম 3,60,000 টাকা। বাট আপনার 6 কিলোওয়াটের জন্য 60 টাকা দিয়ে আপনি কখনো পাবেন না। কারণ আমি একটা জিনিস বলি, আপনার 1 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট সিস্টেম গুলা সেগুলোর কস্টিং একরকম, তারপরে 10 থেকে 11 থেকে আপনি যদি বলেন 50 বা 50 কিলোওয়াট তার কস্টিং একরকম, তার আপনি যদি বলেন 51 থেকে আপনার 100 কিলোওয়াট এটার কস্টিং একরকম, আর যদি আপনি বলেন 100, ভাই আমরাও শুনতে পাচ্ছি না আমার কথা, আমিও শুনতে পাচ্ছি ও না। আচ্ছা আচ্ছা, তাহলে তো রাফাত ভাইয়ের ওখানে সমস্যা। হ্যাঁ আমার এখানে সমস্যা, আসি, এটা আমি অটো ডিসকানেক্ট হয়ে গেছে। তারপর একটু দেখেন যেটার আমি কথা বলতে চাচ্ছিলাম, কোথায় ছিলাম, যে কোথায় জানিছিলাম আমি কোন পয়েন্টে, হ্যাঁ ছিলেন যদি 1 থেকে 10 কিলোওয়াট হয় তাহলে একরকম, 10 হুম। থেকে 51, 51 থেকে হ্যাঁ 100 এভাবে করে, ছিলেন। এবং যদি মেগাওয়াট স্কেল হয় তাহলে কস্টিংটা একরকম। তাহলে মেগাওয়াট স্কেলে যদি হয়, মানে মনে করেন মেগাওয়াট স্কেল মানে 1 মেগাওয়াট সিস্টেম, সেই প্রজেক্টটা আপনি যদি ক্লায়েন্টকে অফার করেন বা অন্যান্য কম্পিটিটর আপনার আছে, তারা কস্টিং ধরেন সর্বোচ্চ গেলে 50 টাকা যাবে বা 55 টাকা ধরতে পারেন, আর সর্বনিম্ন যদি আমি আপনাকে বলি তাহলে আপনার 40 টাকা দিয়ে আপনি পাবেন পার ওয়াট। ঠিক আছে, 40 টাকা থেকে 55 টাকা 1 মেগাওয়াট। যদি আপনি 100 কিলোওয়াট থেকে 500 কিলোওয়াটের মধ্যে যদি চিন্তা করেন, তাহলে সেগুলো আপনার 47 বা 45 টাকা থেকে শুরু করে আপনি আনচেল যদি ভালো প্রোডাক্টের কথা বলতেছি আপনার 60 টাকার কাছাকাছি চলে যাবে। ওকে, আর যদি আপনার যদি ধরেন 50 কিলোওয়াটের সিস্টেম করেন তাহলে আপনার প্রজেক্টটা ভালো প্রোডাক্ট যদি বলেন 65 এরকম কাছাকাছি চলে যাবে। যদি আপনার এর কমে যায়, ধরেন আপনার 1 কিলোওয়াট সিস্টেম, তাহলে আপনার কস্টিং প্রায় 90 টাকা বা 100 টাকার কাছাকাছি চলে যাবে।
আমার কথা বুঝছেন? বা 120 টাকা এরকমও চলে যেতে পারে 1 কিলোওয়াট সিস্টেমের জন্য। তাহলে দেখেন আমার সিস্টেমটা যত ছোট হবে তত কস্টিংটা বেড়ে যাবে। আমার কথা বুঝছেন? সিস্টেম আমার যত বেশি হবে আমি কস্টিংটা ততই কি করতে পারবো, কম আমি কিনতেও পারবো, আমি বেচতেও পারবো, আমার লাভও হবে, প্রফিট, আমি হিউজ প্রফিটও হবে। যদি 40 টাকা করেও যদি আমি বিক্রি করি তাও হিউজ প্রফিট হবে। তো বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি যে আমি 6 কিলোওয়াটের সিস্টেমের জন্য আমার লাগতেছে কত, 6 কিলোওয়াটের জন্য আমার লাগতেছিল কত, 3,36,000, রাইট? না 3,36,000 ছিল না? 6 কিলোওয়াটের জন্য 3,60,000 ভাইয়া। 3,60,000 না? আচ্ছা 3,60,000 ছিল, বাট 6 কিলোওয়াটের জন্য আসলে 3,60,000 না, এটা আরো বেশি। ওকে, মানে সেটা আমার প্রায় 6 কিলোওয়াটের জন্য আমার মিনিমাম 5 লাখ টাকা হতো, মিনিমাম 5 লাখ যদি শুধু 6 কিলোওয়াটের জন্য বসা। আমার কথা বুঝছেন? মিনিমাম 5 লাখ টাকা। আর আপনার কি এখানে 198 কিলোওয়াটের জন্য আমি ওই হিসেবে ধরছি 3,60,000 টাকা। তাহলে এখন আমি একটা এসির জন্য আমার খরচ করতে হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট 3,60,000 টাকা। আর আমার এসির দাম কত, একটা এসির দাম কত বলেন তো, এয়ার কন্ডিশনের দাম কত টনের এসি ভাইয়া? হুম? আপনার আওয়াজ আসতেছে? আচ্ছা আর কেউ বলেন, ওনার আমি অনেকে মিউট করছি, ওনার থেকে অনেক আওয়াজ আসতেছিল। একটু বলেন তো একটা এসি কস্টিং যদি বলি কত টাকা আসবে? 1 থেকে 1.5 টন হলে ভাইয়া 50 থেকে 60,000 টাকা। 50 থেকে 60,000 টাকা, বা আমরা এর থেকে বেশি দাম আমরা পেয়ে থাকি, বাট এর থেকে কম দামও আমরা পাই। এটা কি এসির দাম বলতেছেন? এসির দাম, একটা আচ্ছা, হ্যাঁ। এসির দাম 50 থেকে 60,000 টাকা মানলাম। 1 টনের দাম আরেকটু কম ভাইয়া, যদি আমি মনে করি এভারেজ মনে করি 50K, ওকে, টাকা সে এসিটা কিনছে, সে বলবে আমি কেন এটা চেঞ্জ করবো। এখন যদি আমি কাস্টমারকে বুঝাইতে পারি যে আপনার যত এসি আছে, কত 30টা এসি আছে, এই 30টা এসি কি করে ফেলেন আপনি, রিপ্লেস করে ফেলেন, এবং 600টা লাইটও রিপ্লেস করে ফেলেন। রিপ্লেস করে আপনি কি করবেন, আপনি কম ওয়াটের এসি ইউজ করেন, যেটা এখন বর্তমানে এনার্জি সেভিং যে এসি গুলো আছে, 1 কিলোওয়াটের 1.5 কিলোওয়াটের এসি সেম আমাকে আউটপুট দিচ্ছে। ইনভার্টার এসি ভাইয়া? হ্যাঁ, তারপরে হ্যাঁ লাইটের ক্ষেত্রে এলইডি লাইটে আমরা যদি কনভার্ট হতে পারি। এখন আমি যদি হ্যাঁ সেভিং হবে আমার। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, বলি যে ভাই আপনারা এগুলো চেঞ্জ করে ফেলেন, আপনারা কি বলবেন? কন্ডিশনের ক্ষেত্রে ইনভার্টার লাগানো, ইনভার্টার এসি। না আমি বলতেছি এটা কথা বুঝেন। আমি যদি বলি আপনার 198 কিলোওয়াট সিস্টেম, এখানে এসি আছে 30টা, লাইট আছে 600টা, আপনি আরো নতুন 30টা এসি কিনেন আর 600টা লাইট নতুন করে কিনেন, এগুলো আপনি কি করেন অন্য জায়গায় বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? করবো না ভাইয়া। করবেন না? করবো না তো, করবেন না? কেন করবো? কেন করবেন? আর বাকিরা? মাথা খারাপ। আচ্ছা মাথা খারাপ। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি এসি লাইট আপনি কি করে ফেলবেন, চেঞ্জ করে ফেলবেন। আমি আপনাদের থেকে 1 মিনিট টাইম নিচ্ছি, আমার একজন ভাই আছে, 1 মিনিট আমার ক্লাস চলছে, ইব্রাহিম ভাই আসবে, ওনার সাথে কথা বলি। হ্যাঁ ইব্রাহিম ভাই এই জারিরের সাথে প্রোডাক্ট আনছো সব, এটা তোমার রিয়াদের তৈরি। আপনাদের কি বাকিরা আসবে তখন? আচ্ছা তুমি তাহলে জারিরের মাধ্যমে হয়ে নিও, নাহলে আলী ওনার অ্যাডমিশনটা নিয়ে নিও। অ্যাডমিশন ফর্মটা এখানে আছে। আচ্ছা আমি সরি। তো এখন আমি যদি বলি না আমি আপনাকে কনভিন্স করতে পারবো, এখন আমি যদি আপনাকে কনভিন্স করে যদি বলি আপনি সবগুলা এসি চেঞ্জ করতে রাজি হবেন এবং লাইটও চেঞ্জ করতে রাজি হবেন, যদি আপনি সমাজদার মানে যে বুঝে, ঠিক না, যদি হয়ে থাকেন আপনি বুঝলেন তাহলে আপনি চেঞ্জ করবেন। কিভাবে? আমার 6 কিলোওয়াটের যে এসিটা আছে, আমি যদি বলি আপনি এনার্জি সেভিং এসি কিনেন, যেগুলো আসলে
1 কিলোওয়াট, এটা একটা এসি যেগুলো আপনার সেম আউটপুট দিচ্ছে। বা এক্সাম্পল হিসেবে যদি আমি লাইট বলি, আমার 3 ধরনের লাইট আছে, আমরা যেটা নরমাল বাজারে দেখছি ছোটবেলা থেকে। এনার্জি লাইট দেখছি, তারপরে আমরা দেখছি ইনক্যান্ডিসেন্ট লাইট, না, তারপরে আমরা দেখছি ফ্লুরেসেন্ট লাইট, টিউব লাইট, তারপরে নতুন করে যেটা আছে কি এলইডি লাইট। ওকে, তা আমি যদি বলি ইনক্যান্ডিসেন্ট লাইট আপনারা যদি কিনতে যান, বা আমি আপনাদের একটা ফার্স্ট অফ অল কোশ্চেন, আপনারা যদি লাইট কিনতে গেলে আপনারা কি বলে লাইট কিনেন বলেন তো? ওয়াট বলে কিনেন, বাকিরা বলেন। এমন কেউ আছে যে মানে সঠিক নেমটা ইউজ করে? সঠিকটা ইউজ করলে লুমেন LED হিসাব বলি। করে কিনতে হবে। লুমেন, রাইট, লুমেন দেখে আমাদের কিনতে হবে, ঠিক আছে? এলইডি বলি। না, এলইডি তো আমাদের লাইটের নাম, ঠিক আছে? তারপরে আচ্ছা, এনার্জি আচ্ছা। লাইট, ওটা আমার একটা লাইটের নাম। বাট আমরা নরমালি যে ভুলটা করি, আমরা কি করি ওয়াট দেখে কিনি। আমরা কি বলি 9 ওয়াটের একটা লাইট দেন, নাহলে 12 ওয়াটের একটা লাইট দেন, নাহলে 20 ওয়াটের একটা লাইট দেন। আমরা মনে করি 9 ওয়াটের লাইট বেশি আলো দিবে, নাহলে 20 ওয়াটের লাইট বেশি আলো দিবে। বাট আমাদের লাইট কিনতে হলে আমাদের কি দেখে কিনতে হবে? লুমেন দেখে কিনতে হবে। এখন আমার একটা এনার্জি লাইট যেটা 30 ওয়াটের, তার সে লুমেন দিচ্ছে কত? ধরেন 2400 লুমেন সে দিচ্ছে। লুমেন মানে কি বলেন তো? আলোর তীব্রতা আলো, যেটা। আলো। লুমেন মানে মনে করি আলো মানে লাইট, মানে কতটুকু লাইট আমি পাচ্ছি, ঠিক আছে? মানে 2400 লুমেন লাইট আমি পাচ্ছি। এর পাশে ইনক্যান্ডিসেন্ট লাইট, সেটা 50 ওয়াটের, সে আমাকে দিচ্ছে 2400 লুমেন, ঠিক আছে? আর যেটা এলইডি লাইট, যেটা আমার 12 ওয়াট দিচ্ছে এজ এক্সাম্পল, বা আমি 10 ওয়াটই লিখি, আরো বেশি পাবেন, 10 ওয়াট আমাকে দিচ্ছে 2400 লুমেন। এখন আমি এই তিনটা লাইট থেকে আমি সেম আলো পাচ্ছি, তাহলে আপনি কোনটা কিনবেন? এটা 30 ওয়াট, এলইডি 10 ওয়াট। আমার কথা বুঝেন, এটা 30 ওয়াটের লাইট এলইডি 10 ওয়াট মানলাম, তার কস্টিং মনে করলাম 10 টাকা মনে করি এটার দাম মনে করি 9 টাকা, এটার দাম মনে করি 12 টাকা। আপনারা কোনটা কিনবেন? জানি একজনকে ভর্তি করা আসছে, আলী। হ্যাঁ, এখন আপনি আমাকে একটু বলেন কোনটা কিনবেন এই তিনটার মধ্যে? এলইডিটা কিনবো, কারণ এলইডিতে তো কম ওয়াট খরচ হচ্ছে। কম ওয়াট Power আমার কি, consumption তাহলে কম। আমার তিনটা এলইডি যদি ইউজ করি, যে পরিমাণ আমার ইলেকট্রিসিটি বিল আসবে, এখানে একটা লাইট ইউজ করলে সেই পরিমাণ ইলেকট্রিসিটি বিল আসবে না? জি ভাই। সেম। বা আমার এরকম 5টা লাইট যদি আমি ইউজ করি, তাহলে কি আমার এটার একটা লাইটের সমান হবে। বিষয়টা এরকম না? এখন আমি যদি এসি কে 1 কিলোওয়াটের এসি যদি আমি কিনি, সেক্ষেত্রে আমার সুবিধা কি? 1 কিলোওয়াট, তার কস্টিং 1000 ইনটু আমার কত? 60 টাকা। আমার কস্টিং যাচ্ছে কত? 60,000 টাকা, ঠিক না? আমি যদি 1 কিলোওয়াটের এসি ব্যবহার করি, 6 কিলোওয়াটটা যদি আমি অন্য জায়গায় রেখে দিই, আমি ইউজ করলাম না, 1 কিলোওয়াট নতুন করে ইনস্টল করলাম, তাহলে আমার সোলার সিস্টেম লাগতেছে কত টাকা? 60,000 টাকা। আর আমি যদি 6 কিলোওয়াটটা যদি বসে থাকি, তাহলে আমার সোলার সিস্টেমের জন্য ইনভেস্ট করতে হচ্ছে কত? 3,60,000 টাকা। এখন মানলাম যে আমার 6 কিলোওয়াট এসি আমি কিনছি কত টাকা দিয়ে? 50K টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, রাইট? এখন আমার 1 কিলোওয়াটের যে এসিটা, সেটা আমি মনে করি কত? 60K দিয়ে আমি কিনলাম। তাহলে আমার টোটাল কস্টিং গেল কত? আগেরটার নতুনটা মিলে কত? 1,10,000 টাকা, রাইট? তা 1,10,000 আর 60,000 কত? 1,70,000 টাকা। তাহলে আমি যদি আমার এই এসিটাকে যদি ফালাইও দিই, কোনো কাজে মানে সেকেন্ড হিসেবে বিক্রিও না করি, তাহলে আমার টোটাল কস্টিং দাঁড়াচ্ছে 1,60,000
70,000 টাকা। ঠিক আছে, আর আমি যদি এই এসি নিয়ে বসে থাকতাম তাহলে আমার খরচ হতো 3,60,000 টাকা। আমার কথা বুঝছেন? ভাই এটা কি গ্রিড টাই সিস্টেমের ক্যালকুলেশন করতেছেন? না, এটা আমি আপনাকে বুঝাচ্ছি যে আমার ক্লায়েন্টকে আমার বুঝাতে হবে যে আপনার বিল্ডিং এর যে হাই লোড যেগুলো আছে, যেগুলো ওল্ড টেকনোলজি, ওগুলো আপনি চেঞ্জ করে নিউ টেকনোলজি যেগুলো কম ওয়াটের সেগুলো আপনি ইউজ করবেন। ইউজ যদি করতে পারেন আপনার কস্টিং আরো কমে যাবে, আপনার সোলার সিস্টেম বেশি লাগবে না, সোলার প্যানেল কম লাগবে। যদি আমি 6 কিলোওয়াটের জন্য আমার কয়টা প্যানেল লাগবে আমি আপনাকে একটু দেখাই। 6 কিলোওয়াট যদি পার প্যানেল যদি 400 ওয়াটের হয় তাহলে বুঝেন 6 কিলোওয়াট ডিভাইডেড বাই 400, তাহলে লাগতেছে আমার 15টা প্যানেল, রাইট? আর আমি যদি 1 কিলোওয়াট হয় ডিভাইডেড বাই 400, আমার লাগতেছে মাত্র 2.5টা প্যানেল, মানে 3টা প্যানেল লাগতেছে আমার। তাহলে আমার স্পেস আছে, এখন আমি স্পেসটাকে আরো ভালোভাবে ইউজ করতে পারবো না? বিষয়টা এরকম না? তাহলে আমি তার 100% কভার করতে পারবো। এখন আমি যদি বলি যে আমি বেশি লোভের ক্ষেত্রে না আমি ওকে বেশি বসালে বেশি টাকা কামাবো, ব্যাপারটা এরকম না। আপনি তার কাছে এসি গুলো সাপ্লাই দিতে পারবেন, আপনি তার কাছে লাইট গুলো সাপ্লাই দিতে পারবেন। আমার কথা বুঝছেন? বাট এইটা কিন্তু কি কাস্টমারের জন্য আরো বেটার এবং আপনার জন্য বেটার, আপনি তার থেকে আরো অনেক প্রজেক্ট পাবেন। এখন তাকে আপনি বিশাল একটা অঙ্কের হিসাব দিচ্ছেন, কত 1,18,00,000 টাকা, সে কি করবে? ভয়ে ইনস্টল নাও করতে পারে। এখন আমি যদি এই সিস্টেমটা কনভার্ট করি 1 কিলোওয়াটে, মানে প্রত্যেকটা এসি হবে 1 কিলোওয়াটের, সেম আউটপুট আমাকে দিবে, তাহলে আমার 30 কিলোওয়াট কি আমার টোটাল লোড এসি আমার 150 কিলোওয়াট আমি সেভ করতে পারতেছি। এবং কারণ রিনিউয়েবল এনার্জি মানে কি এনার্জি সেভিং, বিএমএস যদি আমি বলি এনার্জি সেভিং, তাহলে আমার লাইটের দেখেন যদি 18 ওয়াটের লাইট থাকতো, একটা লাইট যদি 9 ওয়াটের দিয়ে আমি যদি রিপ্লেস করি তাহলে আমার প্রায় 12 কিলোওয়াট সেভ হবে। তাহলে আমার টোটাল কিলোওয়াট দাঁড়াচ্ছে আমার কত? 30 কিলোওয়াট এবং 5 কিলোওয়াট মানে 35 কিলোওয়াট, মানে সব মিলে ওভারঅল আমি ধরি 40 কিলোওয়াট সিস্টেম। যদি সে সবকিছু চেঞ্জ করে ফেলে 40 কিলোওয়াট, তাহলে 40 কিলোওয়াটের আমার দাম দাঁড়াচ্ছে কত? আমি একটু দেখি। চল্লিশ কিলোওয়াট ইন্টু 60 টাকা, তাহলে দাঁড়াচ্ছে কত? 24 লক্ষ টাকা। তো ওই সিস্টেমটা চলে আসছে কত টাকায়? 24 লক্ষ টাকাতে চলে আসতেছে। বা সে যদি ওই সিস্টেমটা বসাতো তাহলে কত? 1,17,00,000 নাকি 18 লক্ষ ছিল, 17,000 এটা। তাহলে দেখেন স্যার তার প্রায় আপনি 93 লক্ষ টাকা কি তার আপনি সেভ করে ফেলছেন। এর মধ্যে আরো কস্টিং আছে, আর অনেক কিছু অ্যাড হবে, মনে করেন 50% আপনি তার সেভ করতে পারতেন। আমার কথা বুঝছেন? তো আমরা সবসময় যেটা করবেন না, ক্লায়েন্ট নালে ভয় পাবে আপনার সিস্টেমে তার, এবং স্পেসই আপনি পাবেন না ছাদের উপর বা গ্রাউন্ডে, অতটুকু স্পেসও আপনি পাবেন না যে এতগুলা বসানোর জন্য। ক্লায়েন্ট বললাম আমরা একটা এসি যে টোটাল আমার যে লোড অতটুকু জায়গায় নাই আমার রুফটপ, তাহলে কেমনে হবে? আমার কথা বুঝেন নাই? এই জিনিসটা কি ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার ক্লায়েন্টকে সবগুলো কি দিতে পারতেছি? সাপ্লাই দিতে পারতেছি। 3 নম্বর যে কাজটা আমি করব, শ্যাডো চেক করব। যে আমি যেটা কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখালাম এখানে বিষয়টা, এখানে আবার কোনো অবস্টাকেল আছে কিনা, শ্যাডো অবজেক্ট আছে কিনা সেটা আবার অ্যাডশিওর করতে হবে। তারপর আমার 4 নম্বর যে জিনিসটা, তো ফিক্স দ্য প্লেস ফর ইনস্টলেশন। আমার প্লেসটা ফিক্স করতে হবে কোথায় আমি সোলার প্যানেল বসাবো, যেটা আমরা স্টেপ সার্ভে দ্য সাইডে আমি দেখছি যে আমি প্যানেল বসাইছি এই জায়গায়, তো আমি একটা ফিক্স করছি। এভাবে করে আমার ফিক্স করতে হবে যে কোথায় আমি প্যানেল বসাবো। ওকে, তারপর এটাই আমার ফার্স্ট কাজ থাকবে ইঞ্জিনিয়ারিং সাইট ভিজিটে। আরো একটা কাজ করতে হবে আমার ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড আমার কি করতে হবে? নিতে হবে। এটা আমার তো জানি, আমি লোকেশন আমি ইন্টারনেট থেকে পাবো, এটা আমি জানবো। আরেকটা কাজ করবেন যে আপনার যে সাইটটা আছে, বুঝেন, হ্যাঁ হ্যালো।
তো দেখেন যে আমার কি বলতেছে, আমি একটা বিল্ডিং, ওকে। তো এই বিল্ডিং এর আমি আপনাদের স্কেচে দেখেছিলাম না যে এই বিল্ডিং এর আমার এখানে যদি কোনো স্টেয়ার থাকে, সে স্টেয়ারটার হাইট আমার মাপতে হবে রোফটপে, যদি রোফটপে সোলার প্যানেল বসান, এবং এই পাশ থেকে এই পাশেরও একটা কি দূরত্ব মাপতে হবে, বুঝছেন? এবং এই পাশ থেকে এই পাশেরও দূরত্ব আমার মেজার করতে হবে, ওকে। এবং এই পাশ থেকে এই পাশের দূরত্ব মেজার করতে হবে, এবং পাশাপাশি যদি আশেপাশে কোনো হাইরাইজ বিল্ডিং থাকে তার আমার মেজারমেন্ট করতে হবে। যদি এখন আরো একটা জিনিস মেজারমেন্ট করতে হবে যে আমার যে এলটি প্যানেল, মানে যেখানে আমার গ্রিড, সেই গ্রিডটা কতটুকু দূরত্ব আছে আমার এখান থেকে, এটা আমার একটা মেজারমেন্ট করতে হবে, যাতে আমি স্ট্রিং সাইজিং যেগুলো আমি করব, যে দিক দিয়ে আমার কেবল টানলে সবচাইতে শর্টেস্ট মানে আমার ল্যান্ড যেটা হয় সেদিকে আমি হিসাব করে তখন করতে পারবো। তাহলে আমার টোটাল এরিয়ার একটা পারফেক্ট ড্রয়িং আমার করতে হবে, ওকে। না হলে তাদের থেকে অটোক্যাড ফাইলটা যদি থাকে, অটোক্যাড ফাইলটা আমি কালেক্ট করব। তারপর আসি, এরপরে আমি 2 নম্বর স্টেপ, পারমিট এন্ড ডকুমেন্টস। আমি সবকিছু পাওয়ার পর, সব ডিটেলস পাওয়ার পর আমি কি করব, একটা এস্টিমেট ডিজাইন করব, ঠিক আছে। এস্টিমেট ডিজাইন করার পর ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে, তখন আমরা কিসে আসবো, এগ্রিমেন্টে আসবো। সেই স্টেপটার নাম হলো পারমিট এন্ড ডকুমেন্টেশন, ওকে, বা ডকুমেন্ট। তো স্টেপ নাম্বার 1, সর্বপ্রথম আমার কি করতে হবে, পেপার ওয়ার্ক করতে হবে, দেন ডিজাইনিং এ যেতে হবে। 3 নম্বর যেটা আছে ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হবে। তো যে পেপার ওয়ার্ক করব, কখন করব, আমি তাকে একটা এস্টিমেট, তাকে একটা হিসাব দিব। এস্টিমেট হিসাবটা আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট ক্লাসে পিবি ওয়ার্ড দিয়ে, মনে আছে? আপনি শর্টকাটে পিবি ওয়ার্ডের রেজাল্টটা আপনি নিতে পারেন। আমি একটু দেখাই আপনাদের। আমাদের রেকর্ডিং কি চলতেছে কিনা একটু কেউ অ্যানসার করতে পারবেন? জি ভাই চলতেছে। আচ্ছা, তাহলে আমি গুগল ম্যাপে যাই। রেকর্ডিং তো পাই না, চলে কি হবে? রেকর্ডিং তো সবগুলো পাইছেন। লাস্ট ক্লাসের রেকর্ডিং দেওয়া হয় নাই ভাই। না, লাস্ট ক্লাসের রেকর্ডিং দিতে পারি নাই, ওইটা হলো আমার আরেকটা কম্পিউটারে, ওখান থেকে আমি কোনোভাবে কালেক্ট করতে পারিনি, ওকে। আপনারা প্র্যাকটিস করলে পারবেন, আমি দেখি আজকের মধ্যে বা কালকের মধ্যে দিয়ে দিব। আর সবগুলো রেকর্ডিং তো আপনারা পাইছেন, ওকে। ওই রেকর্ডিংটা আসলে ওই ল্যাপটপে তো আমি কালেক্ট করতে পারি। তো আমি গুগল ম্যাপে যাব, গুগল ম্যাপে সার্চ করব। সার্চ করার পর এখানে আমি লিখলো ধরেন গোলজার টাওয়ার, রাইট ক্লিক করে আমার কি ল্যাটিটিউড এন্ড লংগিটিউড ভ্যালুটা আমি দিলাম। নেওয়ার পর আমার যে ওয়েবসাইট পিভি ওয়ার্ড, আমি আবার বলি pvward.nerel.government, ওকে। এই ওয়েবসাইটের উপর যাবেন, আপনার এখানে এটা শো করবে এই পেজটা। আপনি এখানে কি করবেন, আপনার ল্যাটিটিউড এন্ড লংগিটিউড ভ্যালুটা পেস্ট করবেন, দেন গো দিবেন। যখন গো দিবেন, আপনার ওয়েদার ডাটাটা এখানে কি অ্যাড হয়ে যাবে, এবং আপনার স্টেশনটা 1.2 মাইলের কাছাকাছি থেকে নেওয়া হয়েছে আপনার ডাটাগুলো। তাহলে আপনি কি করবেন, গো টু দ্য সিস্টেম ইনফো, এবং এখানে আপনার সিস্টেমটা কত কিলোওয়াটের, মনে করি 30 কিলোওয়াট, ওকে, সেটা আপনি মেনশন করবেন। দেন মডিউল টাইপ, আপনার মডিউল টাইপ স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম নাকি থিম। স্ট্যান্ডার্ড হলে এফিসিয়েন্সি 15% এর নিচে, আর প্রিমিয়াম হলে আপনার 19 বা 20% এর মতো থাকবে। মানে আপনার এখানে যে বিষয়টা আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। আমরা নরমালি কি প্যানেল সম্পর্কে আমরা জানি না যে আমার প্যানেলে কতটুকু এফিসিয়েন্সি, বাট এখানে স্ট্যান্ডার্ড যদি আমি চুজ করি, সেই প্যানেলটা 15% এফিসিয়েন্সি, তার টেম্পারেচার কোএফিশিয়েন্টের ভ্যালু হলো -0.47% পার ডিগ্রি সেলসিয়াস। প্রিমিয়ার হলো 19%, তার কত -0, তার টেম্পারেচার কোএফিশিয়েন্টের ভ্যালু আরো কম। বাট আমি এখানে ফিক্সড কোনো প্যানেল চুজ করে দিতে পারতেছি, যার কারণে আমি প্রপার আউটপুট পাবো না, বাট আমি একটা এস্টিমেট ক্যালকুলেশনের জন্য আমি এটা নিতে পারি। তারপর আমার অ্যারে টাইপ, আমার এটা কি ফিক্সড অ্যারে নাকি ওয়ান অ্যাক্সিস, নাকি আমার ওয়ান অ্যাক্সিস ব্র্যাকেট ব্যাক ট্র্যাকিং, নাকি টু অ্যাক্সিস ট্র্যাকিং, কোন ট্র্যাকিংটা আমি জানি আমারটা রো মাউন্টিং ফিক্সড, আমি সেটা চুজ করবো অ্যাজ এক্সাম্পল। দেন সিস্টেম লস, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কত পার্সেন্ট সিস্টেম লস হচ্ছে আমার এখানে, কোথায় আমার সোলার সিস্টেমে কত পার্সেন্ট লস হচ্ছে। এটা হলো ডিফল্ট লস 14.0%, মানে এটা বেশি হতে পারে, কম হতে পারে, ডিপেন্ড করতেছে আপনি ডিজাইনটা কিভাবে করতেছেন, কত ভালোভাবে আপনি ডিজাইনটা করতেছেন। তার প্রসেসে টিল্ট, আপনার প্যানেল অ্যাঙ্গেলটা কত, টিল্ট অ্যাঙ্গেলটা কত, সেটা আপনার জানতে হবে। তার প্রসেস আপনার অ্যাজিমুথ, অ্যাজিমুথ মানে আমরা কি জানি, লাস্ট ক্লাসে মনে আছে এটা 180 ডিগ্রি কেন বলেন তো?
বলেন তো 180 ভাই, ডিগ্রি কেন? আপনি বলছিলেন তো যে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি দুইটা আসলে সেম জিনিসই মিন করে আর কি। আর 180 ডিগ্রি কখন 180 ডিগ্রি নিচ্ছি? কনভেনশন যদি ধরি, কনভেনশন 180 নাকি 360 কোনটা ধরবো? না 180 ভাইয়া। বাকিরা বলেন বলেন। বাকিরা বলে, বাকিদের মনে নাই? না ভাইয়া, মানে আমার 360 হলে আমি 180 দেবো। 360 হলে আমি 180 দেবো। 180 হলে কি আমি 0 ডিগ্রি আমি ধরবো। ওকে, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি এই জিনিসটা এভাবে দিছি। তারপর আছে আমার অ্যাডভান্স প্যারামিটার, যেটা আমি বলছিলাম ডিসি এসি রেশিও কত, দেন আপনার ইনভার্টার এফিসিয়েন্সি কত, আপনি ইনভার্টার একটা ডাটা থেকে আপনি অ্যাড করে দিবেন, ইনভার্টার ডাটা শিট থেকে, এবং গ্রাউন্ড কভারেজ এরিয়া কতটুকু। তারপর আপনার প্রাইসিং, এখানে আপনি কমার্শিয়াল এগুলো আপনার দরকার নেই, কারণ কাস্টমারকে আপনি এগুলো কিছুই দিবেন না, এটা রিপোর্ট দিবেন। দেন আপনি কি দিবেন, গো টু দা পিভি ওয়াট, এবং আপনি আপনার জেনারেশনটা পেয়ে যাচ্ছেন এক্সেলে নিয়ে আপনি একটা হিসাব করবেন। এখন আপনি যে ফিজিবিলিটি যে স্টাডিটা করতেছেন আপনার ক্লায়েন্টের জন্য, সেটার জন্য কিন্তু ক্লায়েন্ট পে করবে আপনাকে। এটা যদি দেশের বাইরে হয়ে থাকেন সে আপনাকে পে করবে, আর যদি দেশের ভিতরের কথা বলেন আপনি, সেখানে কিন্তু আমি জানি না সেখানে পে করবে কিনা। আমার কথা বলছেন ফিজিবিলিটি স্টাডির জন্য। তো পেপার ওয়ার্ক আসার জন্য আপনি তার সাথে ইয়ে করবেন, তখন আপনি ফার্স্ট অফ অল পেপার ওয়ার্কে যাবেন। যদি সবকিছু ওকে হয়ে যায় তখন আপনি যাবেন মেইন ডিজাইনিং এ। কোথায়? পিবিসিস্টের মেইন ডিজাইনিং আমি আসবো। আমার কথা বুঝছেন? এখানে আমি ডিজাইনিং করব যে কতটুকু ইলেকট্রিসিটি আপনি পাচ্ছেন, কত বছরের মধ্যে আপনার টাকাটা উঠে আসবে, কতটুকু কার্বন আপনার ব্যালেন্স হচ্ছে, এই সবগুলা আপনি কি করবেন, আপনি কাস্টমারকে দিবেন। পিবিসিস্টের ডিজাইন করে কাস্টমারকে আপনি দিবেন এবং এনশিওর করবেন যে আপনি এতটুকু 100% পাবেন। ওকে, তারপরে আসতেছে 3 নম্বর ফাইন্যান্সিয়াল ডিসিশন, যে কস্টিংটা দিচ্ছেন যে কত বছর যে উঠে আসতেছে, কাস্টমার চাবে যে আমার যাতে উঠে আসতেছে আমি আরো বাকি কত বছর ফ্রিতে পাবো, এবং আমার যে সোলার থেকে যে ইলেকট্রিসিটি বিলটা আমি পাচ্ছি সেটা পার ইউনিট কত টাকা করে আসতেছে। মানে এক্সাম্পল আমি যদি বলি, আমি সোলার বসালাম 1 লাখ টাকা দিয়ে সোলার বসাইছি, এবং আমি সোলার থেকে এনার্জি পাচ্ছি মনে করি কি 1000 ওয়াট আওয়ারলি। তাহলে 1000 ওয়াট যে আওয়ারলি আমি পাচ্ছি সোলার থেকে, 1 লাখ টাকা যে ইনভেস্ট করলাম, তাহলে আমি সোলার থেকে যে আমি 1 ওয়াটে বা 1 কিলোওয়াটে সোলার এনার্জি থেকে আমি কয় টাকা করে কিনতেছি, মানে এই 1 লাখ টাকা হিসাবে কয় টাকা করে কিনতেছি, সেটা আসতে পারে কত 2 টাকা, নাহলে হতে পারে কত 1 টাকা। মানে আমি সোলার থেকে কি পার ইউনিট কিনতেছি। আমার কথা বুঝছেন? আর আমি গভর্নমেন্ট থেকে যদি কিনতাম পিডিবি, তাহলে আমার টাকা আসছে কত 8 টাকা, রেসিডেন্সিয়াল হলে, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল হলে 12 টাকা কাছাকাছি চলে আসতো। তাহলে দেখেন আমি যে সোলার বসালাম, যার কারণে কি আমার ইলেকট্রিসিটি, আমি সোলার বসানোর কারণে আমার 1 টাকা নাহলে 50 পয়সা নাহলে 2 টাকা কি করে আমি পাচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা, আমি কাস্টমারকে বুঝাবো, এবং আপনি আরো কি 25 বছর আপনি ইউজ করতে পারবেন। মানে ফাইন্যান্সিয়াল ডিসিশনটা আসবে যে আপনি ডিজাইনটা যে করবেন সেটা মাস্ট বি আপনার 3 থেকে 5 বছরের মধ্যে আপনার টাকা উঠে আসতে হবে। এটা আপনি কি প্রপার ডিজাইন। যদি 6 বছর 7 বছর যদি হয়ে যায় বা 8 বছর হয়ে যায়, এটা কি একটা খুবই বাজে একটা ডিজাইনিং হয়েছে। আমার কথা বুঝছেন? আমার 3 থেকে 5 বছরের মধ্যে যাতে ক্লায়েন্টের টাকা উঠে যায় ওভাবে করে আমার ডিজাইন করতে হবে। তো ফাইন্যান্সিয়াল ডিসিশন দিলে তখন ক্লায়েন্টে বুঝবে হ্যাঁ আমার প্রফিটেবল, আমার এটা আমি এখন করতে পারি। এই জিনিসটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমি আসি নেক্সট স্টেপে। এই জিনিসটা আমি বুঝতে যাচ্ছিলাম যে রিপোর্টে দেখেন LCOE দেখছেন 0.374 USD, মানে পার কিলোওয়াট। আমি সোলার থেকে কিনতেছি যে টাকা ইনভেস্ট করছি, মানে পার কিলোওয়াট আমি কিনতেছি কত 0.378 ডলার করে, মানে 0.378 ডলার যদি হয় কত টাকা আসে? 25 টাকার কাছাকাছি ভাইয়া। হ্যাঁ, 0.374 ইন্টু 85, প্রায় 31 টাকার কাছাকাছি। আমার কথা বুঝছেন? তাহলে এটা আমার প্রফিটেবল না, বিকজ আমার এখানে কি লেখা 7 বছর 9 মাস।
সেটা আমার চলে আসতে হবে কত, 2 টাকা, 3 টাকা বা 4 টাকা, 1 টাকা, এত টাকার মধ্যে আমার চলে আসতে হবে। তাহলে এটা আমার প্রফিটেবল কোনো প্রজেক্ট না। আমার কথা বুঝছেন? প্রফিটেবল আছে 7 বছর পর 8 বছর পর প্রফিটেবল হবে, বাট কাস্টমার যে আমার যে এত টাকা ইনভেস্ট করবে সেটার একটা বিষয় আছে না। যেমন এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত, 100.8%, 100% রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো এই জিনিসগুলো আমার মাস্ট বি ডিজাইনিং এ আমার যখন করবো যাতে পারফেক্টলি আমি করতে পারি। তারপর আছে অর্ডারিং ইকুইপমেন্ট। তাহলে আমার যদি ফাইন্যান্সিয়াল ডিসিশন যদি হয়ে যায়, ওকে হয়ে যায়, 3 নম্বর যে স্টেপটা আছে আমার অর্ডারিং ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্ট আমি অর্ডার করবো। তো আমার সর্বপ্রথম যেটা আমার সর্বপ্রথম মাথায় আসবে সেটা সোলার প্যানেল। তো সোলার প্যানেলের মধ্যে আমরা এখন জানি কি কি প্যানেল বাজারে আছে যেগুলা আসলে সোলার সিস্টেম ইনস্টলেশনের জন্য ইউজ করা হয়। নাম্বার 1 আমি যদি বলি মনো আছে, পলি আছে, থিন আছে, আবার মনের মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে, রাইট, এ বি সি। আবার এর মধ্যে আবার কি আরো অনেক ক্যাটাগরি আছে, সেটা কোয়ালিটি, এই ক্যাটাগরির মধ্যে আবার কোন কোয়ালিটির মধ্যে পড়ছে, ভালো কোয়ালিটি কিনা। তারপর আরো একটা মনের মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা কি মনো পার্ক কিনা নাকি মনো বাইফিশিয়াল, সেটাও আপনার দেখতে হবে। তাহলে মনো বাইফিশিয়াল হচ্ছে সেটার মধ্যে ডুয়েল গ্লাস কিনা, আবার সেটা কি হাফ সেল টেকনোলজির কিনা, সেটা আবার আমার ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জ আছে কিনা, মাল্টি বাসবারের কিনা, এই সবগুলো হিসাব করলে আমার চুজ করতে হবে আসলে কোন প্যানেলটা আপনি নিচ্ছেন। তাহলে আমার ফার্স্ট অফ অল প্যানেলের বিষয়টা আসতেছে, কিনতে হবে, চুজ করতে হবে। 2 নম্বর যে জিনিসটা সেটা হলো মাউন্টিং কিট। মাউন্টিং কিট আমার দেখতে হবে যে আমার স্ট্রাকচারটা কোন ধরনের। আমার যদি ইনক্লাইন রুফটপ হয় সেজন্য আমার স্ট্রাকচারটা হবে একরকম, এখানে আমার বসবে সোলার প্যানেল, আমার স্ট্রাকচারটা হবে একরকম। যদি ইনক্লাইন রুফটপ না হয় তাহলে আমার স্ট্রাকচারটা হবে অন্যরকম, রাইট, অন্যরকম আমার স্ট্রাকচারটা হবে ইনক্লাইন রুফটপ না হলে। তাহলে আমার যদি গ্রাউন্ড মাউন্টেন হয় সেক্ষেত্রে আমার স্ট্রাকচারের কস্টিংটা বেড়ে যাবে। আর যদি আমার ইনক্লাইন রুফটপ হয় তাহলে স্ট্রাকচারের কস্টিংটা কমে যাবে, কারণ সেখানে আমার স্ট্রাকচার বেশি লাগতেছে না। কারণ গ্রাউন্ড মাউন্টেনে আমার কি লাগতেছে, ব্লক লাগতেছে, ব্লকের পাশাপাশি আমার এগুলো কি আমার হলো সাইড রেল লাগতেছে, আমার কি লাগতেছে লং রেল লাগতেছে, আমার মিডল ক্লিপ লাগতেছে, মিড ক্লিপ সাইড ক্লিপ লাগতেছে, এগুলো আমার লাগতেছে। আর যদি আমার ইনক্লাইন রুফটপ হতো সেক্ষেত্রে কি আমার এখানে জাস্ট ছোট্ট একটা স্ট্রাকচারের উপর আমার এই মিড ক্লিপ গুলো বসতো, দেন এর উপর আমার প্যানেল, তাহলে আমার শর্টকাটে হয়ে যাচ্ছে। আমার প্যানেলটা কি আমার স্ট্রাকচারটা কি আমার অ্যালুমিনিয়ামের কিনা, গ্যালভানাইজের কিনা, সেটাও আমার বুঝতে হবে। ওকে, তাহলে আমার সেটাও অর্ডার করতে হবে। তারপর হচ্ছে আমার পাওয়ার প্রসেসিং ইকুইপমেন্ট। ওকে, তো পাওয়ার প্রসেসিং ইকুইপমেন্টটাও আমার খুব ইম্পর্টেন্ট। আমার ইনভার্টার, আমার ব্যাটারি, আমি আসলে কোনটা আমি চুজ করতেছি সেটা আমার মাস্ট বি ভালো ইনভার্টার আমার দেখতে হবে। ওকে, কিনতে হবে। তারপর 4 নম্বর জিনিসটা অর্ডার করবো আমি কেবলটা আমার খুব ইম্পর্টেন্ট। এখন আমি যদি বলি এসি কেবল এন্ড ডিসি কেবলের মধ্যে, মানে কেবলগুলোর মধ্যে পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা কি একটু বলেন তো, এসি কেবল এবং ডিসি কেবলের মধ্যে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ম্যাটেরিয়ালসে কি কোনো ডিফারেন্স, মানে যেটার কারণে এসি এসিতে সাধারণত যে কেবল গুলি হয় সেটা হিট করে কম, কিন্তু ডিসির কেবল গুলি তো ভাই অনেক হিট করে আর কি। আচ্ছা, তবে আমি বলি মানে সেম অ্যামাউন্টের কারেন্ট। আচ্ছা, তো এসি যে কেবল মনে করি একটা 6 মিলিমিটার স্কেলের একটা কেবল, একটা সেম ভাবে ডিসির একটা 6 মিলিমিটার স্কেলের কেবল, তাহলে কি দুইটাই কি সেম না, সেম সাইজের। বাট এসির কেবলগুলো দেখবেন সেগুলো খুবই হার্ড, 6 মিলিমিটার স্কেল কেবল বাট খুবই হার্ড। কার তুলনায়? এই ডিসি কেবলের 6 মিলিমিটার স্কেল কেবলের তুলনায়। এটা হলো ফ্লেক্সিবল। আমার কথা বুঝছেন? তাহলে এটা কি খুবই হার্ড আর এটা কি খুবই ফ্লেক্সিবল। এসি কেবলগুলো দেখবেন কারেন্ট, হাই কারেন্ট ক্যারি করতে পারে, ঠিক আছে। আর ডিসি কেবলগুলো দেখবেন সেম সাইজের কেবল, দেখবেন কারেন্টটা কিন্তু হাই না, মিনিমাম কারেন্ট ক্যারি করতে পারে। ওকে,
এবং এখানে আরো একটা পার্থক্য, এসি কেবলগুলা ভোল্টেজ লো ভোল্টেজ ক্যারি করে, আর ডিসির ক্ষেত্রে সেটা সেম সাইজের, মানে সেম সাইজের, আমি উদাহরণ দিচ্ছি, সেটা দেখবেন হাই ভোল্টেজ ক্যারি করে, তাহলে আমি যদি বলি এখানে হাই ভোল্টেজ 6 মিলিমিটার কেবল দেখবেন 1500 ভোল্ট থেকে 2000 ভোল্ট সে ক্যারি করতেছে, 1.5 থেকে 2000 ভোল্ট, 1500 থেকে রেটিং লেখা থাকে 2000 ভোল্ট ক্যারি করতে পারে 6 মিলিমিটার একটা কেবল। এবং অ্যাম্পিয়ার কত, ধরেন 10 অ্যাম্পিয়ার বা 12 অ্যাম্পিয়ার এরকম ম্যাক্সিমাম, বা 15 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, লাইক দ্যাট। বাট এসি কেবলের ক্ষেত্রে আমি কারেন্ট আমি হাই কারেন্ট ফ্লো করাতে পারছি, ধরেন 30 অ্যাম্পিয়ার কারেন্ট সেখানে ফ্লো হবে, বাট ভোল্টেজ ধরেন 440 বা 220। আমার কথা বুঝছেন? মেইন ডিফারেন্সটা বুঝতে পারছেন? এই কেবলগুলো আমার মাস্ট বি, আমি এসি কেবল আমার সোলার সিস্টেমে বসাবো না, এটা অনেকে ভুল করে, এসি কেবল দিয়ে দেয়, বুঝছেন? এই জিনিসটা আমরা করবো না। তারপরে আসে আমার, ভাই একটা কোয়েশ্চেন ছিল, জি বলেন। কেবলের আরএমটা আসলে কিভাবে আমরা ঠিক করি, এটা যদি একটু বলতেন খুব ভালো হতো। কেবলের আরএমটা আমরা ঠিক করব যে অ্যাম্পিয়ার, কত আমরা যদি আরএম এর কেবল নিব এটা দেখাচ্ছি আমি, কেবল ক্যালকুলেশনের উপরে কোনো ক্লাস থাকবে না, আমরা কেবল জি, জি। সাইজিং করে করব। জি থাকবে। আমি আপনাকে শর্টকাট একটা জিনিস দেখাচ্ছি। বা আরএমটা দিয়ে আসলে কি বোঝায়, আরএম আর আরই এই দুইটা দিয়ে আসলে কি বোঝায় একটু না, এগুলো স্ট্যান্ডার্ড আমাদের দেশে যেটা ইউজ করা হয় সেটা আরএম, ওকে, 5 আরএম কেবল, 6 আরএম কেবল। দেশের বাইরে যদি আমেরিকান যদি স্ট্যান্ডার্ড দেখেন এডব্লিউজি, ঠিক আছে, এডব্লিউজি মিলিমিটার স্কয়ার। মানে এক এক কান্ট্রিতে এক এক সাইজিং এ এক এক ইউনিটে তারা কি করে, তারা এটা ব্যবহার করে। মানে আপনি 6 আরএম 6 মিলিমিটার স্কয়ার সেম না, আমার কথা বুঝছেন? আমি জিনিসটা একটু আসি, দেখেন ডিটেলস লস কম্পিটিশন এবং ফায়ার। তাহলে দেখেন এখানে 1.5 মিলিমিটারের কেবল আমার 17 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারবে, তার রেজিস্ট্যান্স কত, 13। তার প্রাইসটা আমি যদি জানা থাকে। আর কপারে দেখেন সেম কেবল বাট আরো কম কারেন্ট ক্যারি করতেছে, আর সরি অ্যালুমিনিয়ামটা, কপারেরটা বেশি কারেন্ট ক্যারি করতে পারতেছে আর অ্যালুমিনিয়ামটা কম কারেন্ট ক্যারি করতে পারতেছে। আমার কথা বুঝছেন? তাহলে দেখেন একটা 6 mm এর একটা কেবল, সেটা আমার কত 32 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতেছে, রেজিস্ট্যান্স 5.3, এবং কপারের ক্ষেত্রে সে আরো বেশি ক্যারি করতে পারতেছে। তো এই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন দেখব কিভাবে এই জিনিসটা আমরা চুজ করতে পারি, এটা আমরা ইজিলি বের করতে পারবো। এবং পিভি সিস্টেমের মাধ্যমে সেম ভাবে এসি কেবলের ক্ষেত্রেও আমি কিভাবে কত 50 মিটার, আবার একটা ডিসটেন্স ডিপেন্ড করতেছে ডিসটেন্সের উপর, আপনি কেবলটা কত ডিসটেন্স লং, আপনি কতটুকু যত লং হবে আপনার কিন্তু কেবলের সাইজটা তত বড় করলে বেটার, ওকে। তো এগুলো নিয়ে আমি আপনাকে দেখাবো সামনের ক্লাসে। তো আমি এই বিষয়ে আসি। তো কেবলগুলো আমার মাস্ট বি কি, বুঝে শুনে আমার কেবল কিনতে হবে। কেবলের সাথে শুধু কেবল কিনবো না, কি কিনবো, MC4 কেবলের যে কানেক্টর এবং টুলস সেগুলো আমার কিনতে হবে। আমার পিসি তো ওয়েট করুন, আমার পিসিটা একটু হ্যাং হয়েছে। হ্যাঁ, একটা ইয়েতে দেখছিলাম আরএম মানে হচ্ছে 7টা ওয়্যার এরকম নাকি, মানে 7টা ওয়্যার না, নিয়ে ওটা তো একটা কোর। এরকম। আপনি যেটা বলতেছেন সেটা তো কোর। এগুলো নিয়ে আপনাদের ক্লাস আছে, ক্লাসে বলুন। ভাই আমাদের কি মানে অক্টোবরের সেকেন্ড মানে অক্টোবরের মধ্যে কি ইয়ে হবে? জি অক্টোবরের মধ্যে হয়ে যাবে, অক্টোবরের মধ্যে আপনাদের এক্সামও হয়ে যাবে, ওকে। ওকে। তারপরে অক্টোবরের মধ্যে সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ। তারপর আস্তে আস্তে আমাদের কেবল
ওকে, কেবলটা সরি যে কেবলটা আমরা চুজ করলাম। তারপর আছে আমাদের বেসিক টুলস ফর ইনস্টলেশন। আমার বেসিক টুলস দরকার যেগুলো আমরা ইনস্টলেশনের জন্য, কারণ এগুলো আমরা অর্ডার করতে হবে। আপনি যদি একজন ডকুমেন্টেশন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা একজন ডিজাইন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, মাস্ট বি আপনার এগুলো চুজ করে দিতে হবে। ওকে, তো আপনার কি টেস্টার, আপনার প্লায়ার্স, ক্লিম্পার মানে আমি আপনাকে বলি ক্লিম্পার কোনটা, এই যে কানেক্টর গুলো দেখতেছেন, কানেক্টর গুলো কানেক্ট করার জন্য একটা ডিভাইস আছে, সেটা একটা ক্লিম্পার দিয়ে আপনি কি করবেন, চাপ দিয়ে কেবলের সাথে কানেক্ট করবেন। এটা ভিতরে একটা স্টিলের একটা অংশ থাকে, ওটার সাথে আপনার কেবলটা কানেক্ট হয়। তো এরকম ডিভাইস গুলো আমার লাগবে। আমার অ্যালেন কি লাগবে, তারপরে আমার টেপ লাগবে, আমার সুতা লাগবে, সুতা যেগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ার নরমালি ইউজ করে থাকি। ঠিক আছে, অনেক কিছুই লাগবে বেসিক টুলস। ওটার জন্য আমি আপনাদের একটা ফাইল দিয়ে দিব কি কি টুলস ইউজ করা হয়। তারপর সাইড অ্যাসেসমেন্ট টুল। সাইড অ্যাসেসমেন্ট টুল হিসেবে আমরা চাইলে পাইনোমিটার ইউজ করতে পারি, বাট আমাদের জন্য সবচেয়ে যেটা নরমালি দরকার এবং সেটা বেশি দরকার সেটা হলো PB150। PB150 কি দরকার? PB150 ডিভাইস। তো PB150 ডিভাইসটা কি আমি একটু আপনাদের দেখাই। PB150 এটা হলো একটা মিটারিং ডিভাইস। এই মিটারিং ডিভাইসটা হলো অনেক একটা হেল্পফুল ডিভাইস এবং এটার কস্টিং হলো প্রায় $6000। আমি প্রাইসিং টাইজে যাই। PB150 প্রাইস 6000 নিয়ে কত আমি ভুলে গেছি আসলে। আচ্ছা যত টাকা হোক, বাট ডলার 1000-এর উপরে ডলার হবে। তো এই ডিভাইসটার সুবিধা হলো আপনি যদি কোনো প্রজেক্ট একটা করেন, ধরেন 1 মেগাওয়াটের একটা প্রজেক্ট করছেন, কথা বুঝেন, 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট মানে কি, কয়টা এখানে কয়টা প্যানেল যদি বলি, 1 মেগাওয়াট মানে 10 লক্ষ ওয়াট, রাইট? একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ ওয়াট। পার প্যানেল যদি 400 ওয়াটের করে হয়, তাহলে প্যানেল লাগতেছে প্রায় 2500 প্যানেল। আর আমি যদি 20টা করে স্ট্রিং হয়, মানে পার স্ট্রিং এর 20টা করে প্যানেল, ঠিক না? তাহলে 20টা স্ট্রিং এর তাহলে 20টা হলে আমার টোটাল 125টা স্ট্রিং লাগতেছে। এই জিনিসটা কি বুঝছেন 125 কিভাবে আসলো? জি ভাই বুঝছি। মানে 125টা আমার স্ট্রিং লাগতেছে, 2500 প্যানেল লাগতেছে। এখন আপনি একটা সাইট ভিজিট করতে, মানে আপনার প্রজেক্টটা করছেন, প্রজেক্টটা করার পর আপনি আপনার প্রজেক্টটার আউটপুটটা চেক করতে চাচ্ছেন, বা প্রজেক্টটা করছেন, প্রজেক্টটা এখনো কি কানেকশন দেন নাই, সেই সময় আপনার একটা টেস্টিং আছে যে আপনার প্রত্যেকটা প্যানেল থেকে আসলে কি 5 ভোল্ট মানে 30 ভোল্ট পাচ্ছেন কিনা, বা 1000 ভোল্ট এত অ্যাম্পিয়ার আমি আসলে আপনি পাচ্ছেন কিনা, ঠিক না? সেটা আপনার চেক করতে হবে, আপনার কোয়ান্টিটি চেক করতে হবে, আপনার গ্রাউন্ডিং চেক করতে হবে, অনেক বিষয় আছে না? এখন আমাকে একটু বলেন তো, 2500 প্যানেল আপনারা যদি 5 জন মানুষ হন, কয়জন পারসন? 5 জন। তাহলে কয়দিন লাগবে 2500 প্যানেল টেস্ট করতে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যানেল টেস্ট করতে? অনেক সময় লাগবে। বলেন না, ইউজ টাইম মানে কতক্ষণ সময় লাগতে পারে, কয়দিন লাগতে পারে? 500 দিন। 2500 প্যানেল যদি আমরা টেস্ট করতে চাই, আমার মিনিমাম 1 মাসের কাছাকাছি চলে যেতে পারে, রাইট? এরকম চলে যেতে পারে, 1 মাসের কাছাকাছি চলে যেতে পারে যদি আমরা 5 জন মানুষ কাজ করি। এখন আমার কাছে যদি PB150 থাকে, তাহলে আমি 1 দিন বা 2 দিনের মধ্যে বা 3 দিন ম্যাক্সিমাম আমি পুরো হোল সিস্টেমটাকে টেস্টিং করে ফেলতে পারবো। তাহলে আমার জন্য সব শর্টকাট। আমি এখানে ইরিডিয়ান্স মাপতে পারবো, এজিমুথ মাপতে পারবো, আমি একটা স্ট্রিং এর সিস্টেম ভোল্টেজ কত আছে মাপতে পারবো, আরেকটা স্ট্রিং এর ভোল্টেজ কত ওয়্যারলেস এর মাধ্যমে মাপতে পারবো। এখানে ওয়্যারলেস ডিভাইস আছে, ওয়্যারলেস এর মাধ্যমে বুঝতে পারবেন কি কতটুকু স্ট্রিং, ওই স্ট্রিং এ কতটুকু ভোল্টেজ কত, তারপর আপনার আর্থিং কত, আপনার শর্টকাটে অনেক কিছু করতে পারবেন। এটা খুবই একটা দামি ডিভাইস। এটা কিন্তু মানে বড় বড় সোলার কোম্পানির কাছে নাই, যেটা আমরা বিদেশে ছিলাম আমাদের কাছে ছিল, আর 2-1টা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে ছিল, সবার কাছে ছিল না। আমার কথা বুঝছেন? এটা ডিভাইসটার মধ্যে আপনি ডাটা সেভ করতে পারবেন, স্টোর করতে পারবেন, অনেক ফিচার ওটার মধ্যে আছে। আপনি ওটা নিয়ে একটু সার্চ দিবেন ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ দিবেন যে PB150, ঠিক আছে? এটা সম্পর্কে আপনি বিশাল বিস্তারিত জানতে পারবেন। তবে PB150 থাকলে আমার জন্য সুবিধা। তারপরে আমি আসি তো আমার এরপরে লাগবে ভাইয়া, এটা কি টোটাল সোলার সিস্টেমের মধ্যে এটা কি সবচেয়ে কস্ট ডিভাইস নাকি? এটা কস্ট ডিভাইস না, এটা কস্ট ডিভাইস, এটা একটা মিটারিং ডিভাইস। কি সোলার মিটারিং ডিভাইস, সোলার ইনস্টলেশন টেস্ট কিট,
ওকে, আমি যদি ওপেন করি, না ভাই, আমি বলতে চাচ্ছি যে মানে মানে আমাদের টোটাল সোলার সিস্টেমের মধ্যে এটাই কি সবচেয়ে দামি ডিভাইস কিনা এটা যদি অন্যান্য যদি আমি equipment এর ছোট্ট তুলনায়? একটা ডিভাইস যদি চিন্তা করি, ছোট্ট ডিভাইস যদি চিন্তা করি তাহলে দামি ডিভাইস। আর যদি বড় ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করেন বেশি দামি না। এটা ডিপেন্ড করতেছে প্রাইসিংটা, আমার মনে নেই প্রাইসিংটা, এখানে প্রাইসিংটা নাই। আমার যতটুকু ধারণা আছে $4000 নাকি $6000 ছিল, তাহলে দাম কিন্তু বেশি না। যদি আমার $6000 হয়, আমার কত টাকা আসতেছে? 4,80,000 টাকার মতো, তাহলে আমার 4 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট 5 লাখ টাকা। হ্যাঁ ধরি 5 লাখ টাকা আমার টেস্টিং ডিভাইসের দাম। আপনি একটা প্রজেক্ট পাইছেন 1 মেগাওয়াট, 1 মেগাওয়াট একটা প্রজেক্ট মানে কত বলতে পারবেন? কত টাকার প্রজেক্ট? না হবে প্রায় 6-7 কোটি টাকা, 6 থেকে 7 কোটি টাকা মিনিমাম যদি আমি ফালাই দিই, ঠিক আছে? তাহলে আপনি 1 মেগাওয়াট 6-7 কোটি টাকার জন্য 5 লাখ টাকা ডিভাইস কিনবেন না? ঠিক আছে। আমার কথা বুঝেন নাই? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস। এটা কিন্তু এত বেশি দাম না যদি হিসাব করেন। আর যদি আপনি আরেকটা জিনিস কিনতে চান, সেটা হলো সিওয়ার্ড। সিওয়ার্ডে যদি তাদের টোটাল ওয়ার্ক স্টেশন কিনতে চান, সেটা আপনাদের পড়বে প্রায় $45,000 ওয়ার্ক সিওয়ার্ড। আপনি এটা কিন্তু সিওয়ার্ডের, এই ডিভাইসটা কিন্তু সিওয়ার্ডের। আমি সার্চ দিচ্ছি আপনাকে। কিওয়ার্ডটা কি ভাই কোম্পানির নাম নাকি হ্যাঁ, ডিভাইস? সিওয়ার্ড কোম্পানির নাম। কোনটা চলে আসলো? আচ্ছা, পিবি 150 সিওয়ার্ড পিবি 150 ওয়াট। এটা ওয়ার্ক স্টেশনটার দাম অনেক বেশি। এটা আপনার ওদের ওয়েবসাইটে গেলে আপনি যাবেন। আমি 150 না দেব সিওয়ার্ড ডিডি। আপনারা এখন যখন পিভিসি তে ডিজাইন করবেন, তখন সিওয়ার্ডের একটা এমন একটা ফিচার আছে যেটা অন্য কোনো ইনভার্টারে নেই, শুধু সিওয়ার্ডে আছে। ঠিক আছে, এটা হলো সিওয়ার্ডের ওয়েবসাইট। আপনি ওদের এখন ওয়েবসাইটে গেলে জানতে পারবেন। ওকে, তো আমি আসি আমার ইয়াতে। তাহলে আমার কি করতে হবে? সাইট অ্যাসেসমেন্ট টুল কিনতে হবে। একটা হলো বেসিক টুলস ফর ইনস্টলেশন, আর একটা হলো সাইট অ্যাসেসমেন্ট টুলস। ওকে, সাইট অ্যাসেসমেন্ট টুলস মানে কি? যেগুলো মেকানিক্যাল যে টুলস গুলো আছে, যেগুলো দিয়ে আমি সোলার প্যানেল বসাবো। তারপর আছে আমার মেকানিক্যাল টুলস, সরি সাইট অ্যাসেসমেন্ট টুলস একটা, যেটা আমি কোনটা এই পিবি 150 এর কথা বলছি। আর মেকানিক্যাল টুলস যেটা দিয়ে আমি কি আমার সিস্টেমটাকে আমি বসাবো। ওকে, তাহলে আমি এরপরে স্টেপে যাই। স্টেপ নাম্বার 4, সিভিল ওয়ার্ক। আমি যে প্রথমে যে একবার ডিজাইন করছি মানে কি, আমি একটা মেজারমেন্ট নিছি, আমি এখন ফিল্ডে গিয়ে ইনস্টলেশন করব। তারপর আমার মেজারমেন্টটা আমি আরো একবার মেজার করে নিব, দেখবো আসলে ঠিক আছে কারণ আমার সিভিল ওয়ার্কের আগে এটা লাস্ট আরেকবার আমার করে নিতে হবে। 2 নম্বর কি, আমার ফাইন্ড দ্য সাউথ। আমার সাউথটা কি বের করে নিতে হবে, কোনটা আমার সাউথ, কোন দিকে আমার সাউথ হচ্ছে সেটা আমার বের করে নিতে হবে। ওকে, আমার বিল্ডিং যদি অন্যদিকে থাকে বাট আপনি চাচ্ছেন সাউথের দিকে ফেস করে প্যানেল বসাতে, আপনার কি এজিমুথটা সাউথের দিকে রাখতে হবে। ওকে, 3 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনার করতে হবে, সেটা হলো কি ইনস্টল দ্য সিমেন্ট ব্লক। তো সিমেন্ট ব্লক ইনস্টল করার আগে আমার কি করতে হবে? সাউথ বের করতে হবে, মেজার দা হোল এরিয়া। হোল এরিয়া যখন আমি মেজার করব, তখন কিভাবে মেজার করব? মনে করি এটা আমার হোল এরিয়া। ওকে, এবং আমার এটা আমি একটা স্ট্রিং বসাবো। তো স্ট্রিং বসানোর জন্য আমার কি লাগবে? সিমেন্ট ব্লক লাগবে না? সিমেন্ট ব্লকের উপর কি আমার একটা স্ট্রাকচার বসবে, শর্ট ল্যাগ বসবে, ঠিক না? তারপর কি আমার আরেকটা ব্লক। তাহলে আমার কি করতে হচ্ছে? এই দুইটা ব্লক আসলে কি সমান লাইনে আছে কিনা সেটা আমার সুতা দিয়ে মাপতে হবে। ঠিক আছে, মাপার পর আমি দেখবো সমান আছে কিনা। তারপরে এই পাশে আরেকটা ব্লক, এই পাশে একটা ব্লক, এইটা আবার সমান আছে কিনা মেজার করবো, সমান আছে কিনা মেজার করবো। দেন এরপরের স্ট্রাকচারটা এখানে পিছে বসবে না, এটার সাথে এটা সমান আছে কিনা, এগুলো আমার পারফেক্টলি করতে হবে। আমার কথা বুঝছেন? একদম প্রফেশনালি করতে হবে। যদি প্রফেশনালি আমি যদি করতে না পারি, কি হবে? আমার যে স্ট্রাকচার গুলো দেখতেছেন উপরে, এগুলো কিন্তু বেঁকে যাবে। মানে এগুলো বসার কথা ছিল স্ট্রেট বসার কথা ছিল, বাট বসতে কিভাবে এই টুপ করে এভাবে করে বাঁকা হয়ে যাবে, মিলি পরিমাণ যদি আপনার চেঞ্জ হয়। ওকে, তারপরে আমি আসি। মানে এগুলা ভাই কিসের ভাইয়া, মানে মেটাল গুলা? ওগুলো অ্যালুমিনিয়াম আছে, গ্যালভানিয়াস আছে।
ওকে, অ্যালুমিনিয়াম বা গ্যালভানাইজ। তারপর আমরা আছে স্টেপ নাম্বার 5, ইনস্টল দ্য মাউন্টিং কিট অ্যাকর্ডিং টু দ্য সিভিল ওয়ার্ক। ওই যে কথাটা আমি বললাম, আমার ইনস্টল করতে হবে মাউন্টিং কিট অ্যাকর্ডিং টু দ্য সিভিল ওয়ার্ক। সিভিল ওয়ার্ক হলো তারপরে আমরা মাউন্টিং কিট গুলো বসাবো। মাউন্টিং কিট গুলো এমন ভাবে বসাবো যাতে কি কোনো মিলি পরিমাণ চেঞ্জ না থাকে, একটা স্ট্রাকচার থেকে একটা এই স্ট্রাকচারটা থেকে দেখাচ্ছে মাউস দেখেন, স্ট্রাকচার থেকে স্ট্রাকচারে যাতে কি মিলি পরিমাণ ডিসটেন্স যেন না থাকে। তারপরে 2 নম্বর হলো চেক দ্য মাউন্টিং কিট অ্যাঙ্গেল। আমার মাউন্টিং কিটের অ্যাঙ্গেলটা চেক করতে হবে। যদি মাউন্টিং কিটের অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে তাহলে প্যানেল অ্যাঙ্গেল ঠিক থাকবে না। ঠিক আছে, এই মাউন্টিং কিটের উপরে কি আমার প্যানেল বসবে, এটাই আমার মেইন অ্যাঙ্গেল, ঠিক না? যদি আমার মাউন্টিং কিটটা এমন ভাবে দিলাম সেটা সমান না, সেই ক্ষেত্রে কি হবে, আমার প্যানেলগুলো এভাবে বসবে, পারফেক্টলি বসবে না আর কি, প্যানেলটা এভাবে বসবে, রাইট? যার কারণে কি আমার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে আমার স্ট্রাকচার মজবুত হবে না। স্ট্রাকচার যদি মজবুত না থাকে তাহলে কি করবে, আমার স্ট্রাকচারটাকে কি বাতাসে তুলে নিয়ে যাবে। আমার কথা বুঝছেন? তারপর 3 নম্বর যে বিষয়, সরি স্টেপ নাম্বার 2, এখানে আমার আরো কিছু ছিল। আচ্ছা, এই জিনিসটা আমি করব। তারপরে আমার আসছে প্যানেল ইনস্টলেশন, এটা হলো স্টেপ নাম্বার 6। তা সর্বপ্রথম কি, ইনস্টল দ্য প্যানেল মাউন্টিং কিট উইদাউট দ্য ইলেকট্রিক্যাল কানেকশন। আমরা যদি ভুলক্রমে মানে প্যানেলগুলা বসানোর পর যদি এই কেবলগুলা একটা প্যানেলের ওই প্যানেল সেম কেবল যদি এভাবে কানেক্ট করে দিই দিনের বেলা, সাথে সাথে ব্লাস্ট হবে। আবার বলতেছি, এটা আমার প্যানেলের এটা আমার জাংশন বক্স, এখান থেকে আমার 2টা কেবল বের হলো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ যদি আমি কানেক্ট করে দিই সাথে সাথে ব্লাস্ট হবে। আমার কথা বুঝছেন? তো এই জিনিসটা আমি করবো না, ঠাস করে ফুটবে। আমার কথা বুঝছেন? তো আমি যদি এখন প্যানেলগুলো কানেক্ট করি, আমার কথা বুঝেন, প্যানেলগুলো যদি আমি কানেক্ট করি, প্রত্যেকটা প্যানেলের কেবল যাতে খোলা থাকে, কেবলগুলো কি করতে পারবো না, আমি কানেক্ট করতে পারবো না। আসলে আমি একটু হাসতেছি, আমার কলিগ আমার পাশে বসে আসতেছে, একটু ওয়েট করেন ভাই, কি ব্যাপার। আচ্ছা, নাম্বার 2, আমি কেবল কানেকশন করব না। নাম্বার 2 হলো চেক দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্যানেল। আমি যে স্ট্রাকচারে যে অ্যাঙ্গেলটা আমি দিলাম, ঠিক আছে, সে তাহলে আমার প্যানেলের অ্যাঙ্গেলটাও কি আমার ঠিক আছে কিনা দেখতে হবে, কারণ আমার স্ট্রাকচারের অ্যাঙ্গেল যেটা আছে আমার প্যানেলের অ্যাঙ্গেলও সেম হবে। আমার কথা কি বুঝছেন? তো আমার অ্যাঙ্গেলটা তারপর আমি চেক করে নিব। যদি আমার স্ট্রাকচারটা যদি এরকম যদি স্ট্রেট না থাকে, যদি একটুখানি আঁকা বাঁকা থাকে, সেক্ষেত্রে কি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। তারপরে স্টেপ নাম্বার 7, আমার যেটা করতে হবে সর্বপ্রথম আমার আসতেছে ডিসি কেবল কানেকশন। সর্বপ্রথম মানে আমার যদি সবকিছু হয়ে যায়, আমার সর্বপ্রথম কি করব, ডিসি কেবল কানেকশন করব। 2 নম্বর আমি কি করব, ইনস্টল দ্য গ্রাউন্ডিং এন্ড গ্রাউন্ডিং কেবল। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যানেল, এটা আমার একটা প্যানেল, এটা একটা প্যানেল, এবং এই প্যানেলের সাথে এই প্যানেলের মধ্যে আমার একটা কেবল দিয়ে স্টিল বডির সাথে, ওর দ্বারা এটা ওর বডি না, এই বডিটা এটা ওর বডি, রাইট? এই দুইটা কি করতে হবে, আমার কানেক্ট করতে হবে। এবং কানেক্ট যে করবো, এবং এই প্যানেলটা আবার স্ট্রাকচারের সাথে কানেক্ট না, এটা আমার স্ট্রাকচার না, স্ট্রাকচারের সাথে কি আবার এই প্যানেলটাকে আমার কানেক্ট করতে হবে। দেন স্ট্রাকচার থেকে আমার যাবো কোথায়, যদি আমার এটা একটা কম্বাইনার বক্স হয়, এটা কম্বাইনার বক্স, তারপরে কি আমার ইনভার্টার, ঠিক না? তারপর আমার কি প্রোটেক্টেড প্যানেল। তাহলে এখানে আমার প্যানেলের বক্সেও কি আমার কার্থিং কেবল দিতে হবে। দেন এটা তো আমার কানেক্ট করতে হবে, এটার আমি কি বডিতে। দেন আমি কোথায় নিয়ে যাব, একদম মাটিতে নিয়ে যাব। আমার কথা বুঝছেন? এই জিনিসটা আমার কি করব, বাট আমি কি করব না, এখানে যে কানেকশন করছে, এখানে যে সোলার প্যানেলের ডিসি কেবল কানেকশন বলতে বোঝাচ্ছে এটা না, ডিসি কেবল কানেকশন কেবলগুলো টেনে নিয়ে যাব। মানে আমি একটু বলি আপনাকে, মানে এটা হলে কি আপনার এক স্ট্রিং, ওকে, আর এটা কি আপনার ইনভার্টার, এটা আপনার একটা স্ট্রিং। তাহলে আপনি কি করবেন, এখানে পাইপের মাধ্যমে কেবলগুলো টানবেন না, আমি পাইপটা আঁকি, আপনি কি পাইপের মাধ্যমে কেবলগুলো টানবেন না, রাইট? আপনি তো খোলা টানবেন না। তাহলে কি করবেন, এই কেবলগুলো আমি এখানে বের করে রেখে দিব। আমার কথা বুঝছেন? যতগুলো আমার কেবল লাগে এই কেবলগুলো টেনে নিয়ে আমি কি ইনভার্টারের আগ পর্যন্ত বা কম্বাইনার বক্সের আগ পর্যন্ত রেখে দিব। এখানে কেবলগুলো কি খোলা অবস্থায় থাকবে। আমার কথা বুঝছেন? বাট এটা বুঝাচ্ছে যে ডিসি কেবল কানেকশন করবো আর কি, ঠিক আছে? আমি কেবল কানেকশন করবো না, কানেকশন করলে এখানে হিউজ পরিমাণের ভোল্টেজ ফ্লো হবে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে।
3 নম্বর বিষয়টা আসছে কি আর্থিং কেবল ইনস্টলেশন। এখানে যে রড আর্থিং কেবলে যদি আমি একটু যদি বলি, যেমন আপনার আর্থিং প্লেট ইউজ করতে পারেন, সেই প্লেটের উপর কি থাকবে আপনার একটা রড থাকবে, সেই রডের উপরে কি আপনার সোলার প্যানেল থেকে, ইনভার্টার থেকে, বিভিন্ন প্যানেল স্ট্রাকচার থেকে কি ডাইরেক্টলি আপনার এই কেবল এই রডের সাথে কানেক্ট হবে। সেটা কি যদি কোনো সার্জ হয় সাথে সাথে কোথায় মাটিতে চলে যাবে। তারপরে আমার আসতেছে 4 নম্বর, আমার ইনস্টল দ্য কম্বাইনার বক্স। মানে ইনস্টল দ্য কম্বাইনার বক্স, যে কেবলটা আমি কম্বাইনার বক্স পর্যন্ত টানছি বা ইনভার্টার পর্যন্ত টানছি, ওখানে যদি আমি কম্বাইনার বক্স ইনস্টল করি আমার কম্বাইনার বক্স লাগবে। তো কম্বাইনার বক্স আপনি দেখতে পাচ্ছেন যে আমার কেবল যে আসতেছে এখানে, এই কেবলগুলো আমি কি পাইপের মাধ্যমে টেনে এতটুকু পর্যন্ত আমি নিয়ে আসছি, ঠিক আছে। আর এটা হলো আমার কি আমার একটা টোটাল পাইপ। আমি একটু ভালো করে আঁকি, দেখেন খেয়াল করেন, এটা আমার টোটাল মনে করি পাইপ, মানে কন্ডিউট পাইপ থেকে এটুকু পর্যন্ত আমার কেবল টানা, মানে এখানে আমার অনেকগুলো কেবল, আমার কথা বুঝছেন, এভাবে করে কয়েকগুলো টানা। তো এখানে কি আমার একটা কানেক্টর না, আরো একটা কানেক্টর আছে পিছে, তাহলে একটা কানেক্টর হলো কি পজিটিভ কানেক্টর, আর একটা কানেক্টর কি নেগেটিভ কানেক্টর। তাহলে সেটা আসতেছে কোথায় আমার স্ট্রিং থেকে, রাইট। তাহলে আমার স্ট্রিং এখানে কয়টা ধরে যদি আমি বলি, একটা কানেক্টর, দুইটা কানেক্টর, তিনটা কানেক্টর, চারটা পজিটিভ, চারটা নেগেটিভ, তাহলে এখানে 4টা স্ট্রিং মিনিমাম আছে। বিষয়টা এরকম না, 4টা স্ট্রিং না? জি ভাইয়া। তাহলে আমার এখান থেকে দুইটা কেবল যাচ্ছে, দুইটা কেবল এখানে, একটা স্ট্রিং নাম্বার 1, তাহলে এখান থেকে আমার কি কানেক্ট হলো, একটা পজিটিভ আর একটা কি পিছে, একটা সামনেটা নেগেটিভ, পিছেরটা কি পজিটিভ, এভাবে করে গিয়ে কোথায় সামনেরটা নেগেটিভ, পিছেরটা পজিটিভ। বিষয়টা এরকম না? তারপরে নীলটা নেগেটিভ ভাইয়া। হ্যাঁ, নীলটা নেগেটিভ। তারপর আমার কি করতে হচ্ছে যে এই কেবলটা আমার যেটা পজিটিভ সেটা কি আমার ফিউজ, এটা আমার ফিউজ নাম্বার 1, ফিউজ নাম্বার 2, ফিউজ নাম্বার 3, ফিউজ নাম্বার 3, এটা স্ট্রিং নাম্বার 1 এর জন্য, স্ট্রিং নাম্বার 2 এর জন্য, স্ট্রিং নাম্বার 3 এর জন্য, এটা স্ট্রিং নাম্বার 4 এর জন্য। তাহলে এই কেবলগুলো এসে কম্বাইনার বক্সে কম্বাইন হচ্ছে কোথায়, একটা বাসে এসে বা একটা টার্মিনালে এসে, সবগুলো কম্বাইনার হয়ে কি হচ্ছে বলেন তো, প্যারালাল হচ্ছে। কথা কি বুঝছেন? সবগুলা কি হয়ে যাচ্ছে এখানে, প্যারালাল হয়ে যাচ্ছে। যদি আপনি সেন্ট্রাল ইনভার্টার ইউজ করেন তাহলে সেই প্যারালালটা আপনি কোথায় যাচ্ছে, ইনভার্টারের আউটপুটে যাচ্ছে, একটা আউটপুট যাচ্ছে। এই জিনিসটা কি বুঝছেন এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, তারপর আমার নেগেটিভ কেবলটা আমি ফিউজ ইউজ করি না, ডাইরেক্টলি আমি কোথায়, আমি আরেকটা বাস বা একটা টার্মিনাল আমি কানেক্ট করছি, সবগুলো প্যারালাল হয়ে, সেখানে সবগুলো একটার সাথে একটা ইন্টারনালি কানেক্টেড। কিন্তু আমার কথা বুঝছেন, সব ইন্টারনালি কানেক্টেড, এটাও ইন্টারনালি কানেক্টেড, সেটা কি আবার একটা বাস পাল্টা। তাহলে এখান থেকে আমি একটা আউটপুট কোথায়, আমি একটা মেইন সার্কিট ব্রেকারে আনলাম, এখান থেকে একটা কেবল আমি মেইন সার্কিট ব্রেকারে আনলাম। তাহলে আমার প্যারালাল এখানে যদি আমার 9 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ার হয়, তাহলে 4 নং কত, 36, তাহলে এখানে আমি কত 36 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো হবে। আমার কথা বুঝছেন, মানে একটা দিয়ে। তারপর এখান থেকে কেবলটা নিয়ে এই দেখছেন একটা মাথা, আর এই একটা মাথা দেখছেন, এদিক দিয়ে বের হয়ে আমার ইনভার্টারে চলে যাবে। লাস্ট পার্টটা একটু বলবেন, লাস্ট পার্টটা একটু বলেন ভাই। আমি সব মুছে দিচ্ছি, ওয়েট করেন। সব লাগবে না, লাস্টটা বলুন। দেখেন আমার সোলার যে এটা কি দেখছিলাম ব্রেকার না, ব্রেকারটা কি কি কারণে ইউজ করছি, যে প্যারালাল হয়ে আমার কোথায় আসতেছে, ব্রেকারে আসতেছে, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। এখানে কি যদি প্রত্যেকটা স্ট্রিং এ যদি আমার 9 অ্যাম্পিয়ার, আমি একটু লিখি 9 অ্যাম্পিয়ার এন্ড 600 ভোল্ট করে দেয় প্রত্যেকটা স্ট্রিং, ঠিক না? তাহলে আমি যদি বলি স্ট্রিং নাম্বার 1, স্ট্রিং নাম্বার 1, স্ট্রিং নাম্বার, ভাই একটা প্রশ্ন ছিল, কি বলেন? যদি আমার 20টা স্ট্রিং থাকে তাহলে কি আমার এরকম আলাদা আলাদা ভাবে নিতে হবে? জি, যদি আপনি কম্বাইনার বক্সে প্যারালাল করেন, প্যারালাল না করলে কিভাবে নিতে হবে সেটা বলবো। যদি প্যারালাল করেন, কম্বাইনার বক্সে কতগুলো প্যারালাল করা যাবে? কম্বাইনার বক্স মানে বক্স, এখানে যদি আপনি 1 লক্ষটা, না লিমিট নাই। আচ্ছা ঠিক আছে, লিমিট নাই। তাহলে কি এখানে S4 আমার 4টা স্ট্রিং আছে,
তাহলে প্রথম স্ট্রিং এ আমার 9 অ্যাম্পিয়ার, ওই স্ট্রিং থেকে আসছে 600 ভোল্ট আসছে, সকলে সিরিজে কানেক্ট হয়ে, এগুলো সকলে সিরিজে কানেক্ট হয়ে, এগুলো সকলে সিরিজে কানেক্ট হয়ে সেম ভোল্টেজ না? আর সেগুলোকে আমি কি করতেছি, অ্যারে করতেছি না, মানে কম্বাইনার বক্সে গিয়ে কম্বাইন করতেছি। তো কম্বাইন করলে আমার এখানে ভোল্টেজ কত আসবে? অ্যারেতে আমার ভোল্টেজ কত আসবে? 600 ভোল্ট। 600 ভোল্ট। এবং অ্যাম্পিয়ার কত আসবে? 36 অ্যাম্পিয়ার। রাইট? এতটুকু সবাই এগ্রি। তাহলে এখানে মানে সবগুলা আমার কি হচ্ছে, কথা বুঝেন, সবগুলা একসাথে প্যারালালি কানেক্ট হয়ে এখান থেকে একটা কেবল বের হচ্ছে, এখান থেকে একটা কেবল বের হচ্ছে, মানে দুইটা কেবল, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই পজিটিভ এটা পজিটিভ বের হলো কম্বাইন হয়ে, মানে এখানে সবগুলো ইন্টারনালি কানেক্টেড, কিন্তু বুঝছেন এখানে সবগুলো ইন্টারনালি কানেক্টেড। তাহলে একটা পজিটিভ বের হচ্ছে আর একটা নেগেটিভ বের হচ্ছে, কথা বুঝছেন? ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। তাহলে এখান থেকে ভাইয়া এখানে তো ক্লিয়ার, কিন্তু আমি যদি প্যানেল থেকেই প্যারালাল করে নিয়ে আসি তাহলে হবে না? প্যানেল থেকে প্যারালাল করে আসলে হবে, তাও হবে, তাও হবে, নো প্রবলেম। কম্বাইনার বক্সের মানে কি? কম্বাইন মানে সেখানে কম্বাইন হয়, অ্যারে জাংশন বক্সও বলতে পারেন, ডিসিডিবি বলতে পারেন। কম্বাইনার বক্স দেওয়ার সুবিধা হলো পরবর্তীতে কোনো যদি সংস্কার বা প্রয়োজন হয় যাতে আমি একসাথে করতে পারি এটা। হ্যাঁ, আমি এখান থেকে ফিউজটা খুলে দিলাম, এখানে ফিউজটা খুলে দিলাম, ব্রেকারটা বন্ধ করে দিলাম, আমি বিয়ারিং এ চলে যেতে পারলাম। তাহলে এখান থেকে যে কেবল, দুইটা কেবল যে ফাইনাল আউটপুট, সেটা আমার কোথায় যাচ্ছে? ইনভার্টারে। আমার কথা বুঝছেন? ওই ভাইয়া যেটা বললো একটু আগে যে সে আগেই প্যারালাল করতে পারে কিনা, ওইটা দিয়েও তো সরাসরি ইনভার্টারে দেওয়া পারে। যায়। এটা দরকার নাই, এটাও দরকার নেই। আপনি চাইলে কম্বাইনার বক্স ইউজ না করে ডাইরেক্টলি দিতে পারেন। কম্বাইনার বক্স ইউজ করা সেফটির একটা ব্যাপার আছে, মানে সেফটি। যদি প্যারালাল করেন জাস্ট আপনার কি লাগবে, শুধু এরকম একটা জিনিস লাগবে, এই দুইটা টার্মিনাল, ওখানে কেবলগুলো একসাথে প্যারালাল করে ডাইরেক্টলি ইনভার্টারে নিয়ে যাবেন, এগুলো দরকার নেই যদি প্রোটেকশন না চান। ঠিক আছে? আর এরপরে দেখতেছেন সার্জ রেজিস্টার, এটা হলো আপনার যদি সার্জ হয় তখন এই ডিভাইসটা প্রোটেক্ট করবে। ওকে, এখানে কি, এখান থেকে একটা ফেজ গেল, এখান থেকে কি একটা নিউট্রাল গেল, এখান থেকে ডাইরেক্ট গ্রাউন্ড, এখান থেকে ডাইরেক্টলি কি গ্রাউন্ডে চলে যাবে, কথা বুঝছেন? এটা হলো সার্জ প্রোটেক্টিভ ডিভাইস বা সার্জ রেজিস্টার ডিভাইস। ওকে, এই পিডির ইয়েটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? মানে কোনটা? সিস্টেমের জন্য কত অ্যাম্পিয়ারের এসপিডি বসাতে হবে, এটার ক্যালকুলেশনটা কিভাবে করব? এগুলো তো আমি একটা ক্লাসের মধ্যে কম্বাইনার বক্সের ক্যালকুলেশন করাইছিলাম, মনে আছে? ফিউজ সাইজিং, হ্যাঁ, ফিউজ সাইজিং, সার্কিট ব্রেকার সাইজিং এটা বুঝছি ভাই, কিন্তু এসপিডিটা তো করেন নাই, যে শার্ট প্রোডাক্ট ডিভাইস যেটা। আচ্ছা এটা নিয়ে আমি আপনাদেরকে তাহলে বলবো, এটার জন্য আপনার গ্রাউন্ডিং দরকার। আপনার সিস্টেমটা কত বড়, আমার কথা বুঝছেন? আপনার সিস্টেমটা কত বড় ওইটার উপর আপনার ডিপেন্ড করবে, আপনি গ্রাউন্ডিং কটা করতেছেন তার উপর ডিপেন্ড করবে, ওটা নিয়ে আমি আপনাকে আরেকদিন বলবো। ওকে, তারপরে আবার এরপরে যে স্টেপটা আসতেছে, নাম্বার 5, ইনস্টল দ্য ইনভার্টার। আমার ইনস্টল যে ইনভার্টার যে ইনস্টল করব আমি, সেই ইনভার্টারটা দূরত্ব এখানে কি অতটুকু ডিসটেন্স দেওয়া হয়নি, বাট দূরত্ব আমার মাস্ট বি 1 মিটার দূরত্ব আমার রাখতে হবে। কত মিটার? 1 মিটার, 1 মিটার দূরত্ব রাখতে হবে। তারপরে আসেন নাম্বার 6, ইনস্টল দ্য পাওয়ার মিটার। আমার পাওয়ার মিটার ইনস্টল করতে হবে যদি আপনার প্রয়োজন হয়। নাম্বার 7, ইনস্টল দ্য এসি কেবল। এখন এসি কেবলে কি করবো আমি, ইনস্টল যে করবো সেম ভাবে, এটা আমার ইনভার্টার, এটা আমার প্রোটেক্টেড ডিভাইস, এটা হচ্ছে আমার গ্রিড। ঠিক আছে, আমি কেবল কি করলাম, এখান থেকে কেবল টানবো না, ওই পাইপের মাধ্যমে কেবলগুলো কি ভিতরে থেকে যাবে, এই বরাবর চলে যাবে, মানে একদম বরাবর পর্যন্ত কি কেবল যতটুকু আমার দরকার হচ্ছে ততটুকু কেবল আমি টেনে রাখবো। সেম ভাবে এখান থেকে এখানে কেবল টেনে রাখবো, আমি কানেক্ট করবো না ফার্স্ট অফ অল। তো ইনস্টল দ্য এসি কেবল। তারপরে ইনস্টল দ্য এসি প্রোটেক্টেড ডিভাইস, ফিউজ, সার্কিট ব্রেকার, আইসোলেটর, যেগুলো আমি আসতেছে, এটা এসি সাইডে, এর আগেরটা ছিল ডিসি সাইডে। তারপর আসতেছে আমার ইনস্টল দ্য কেবল টু ইনভার্টার। আমার কি করতে হবে, ইনস্টল করতে হবে কেবল টু ইনভার্টার পর্যন্ত আমার ইনস্টল করতে হবে। এবার ইনস্টল আমি করলাম, দেন আমার এন্ড দ্য কানেক্ট দ্য প্যানেল কেবল। তাহলে এর আগেটা ইনস্টল দ্য কেবল টু ইনভার্টার, আমার ইনভার্টার কে আমি এখন তখন কানেক্ট করব, এবং প্রত্যেকটি ডিভাইস গুলো আমি কানেক্ট করব, এবং প্রত্যেকটি ডিভাইস থেকে আমি গ্রিডে কানেক্ট করব, বাট প্রত্যেকটা ব্রেকার অফ থাকবে, কোনো ব্রেকার অন থাকবে না। বাট সর্বশেষে যেটা আমার করতে হবে, কানেক্ট দ্য প্যানেল কেবল।
আমি কি করব, প্যানেলের কেবল গুলো এবার আমি কানেক্ট করব। মানে এখানে প্যানেলে একটা একটা করে আবার কানেক্ট করার আগে আরেকটা জিনিস করতে হবে, আপনাদের টেস্টিং করতে হবে। যে আমি একটু বুঝাচ্ছি, একটু খেয়াল করেন। আমি একটা যদি নিউ পেজে যাই, এই পেজটা একটু খেয়াল করেন। এটা আপনার স্ট্রিং, এটা আপনার ইনভার্টার। এখানে আপনার আছে কি, কেবলগুলো আপনার টানছেন। এখানে কতগুলো কেবল আছে আপনার, 30টা কেবল আছে মনে করেন, মানে 15টা প্যানেলের কেবল, একটা পজিটিভ নেগেটিভ। আপনি কি করছেন, কেবলগুলো টানছেন এবং নাম্বারিং করছেন। আগে থেকে নাম্বারিং করছেন, এটা কেবল নম্বর 1, এখানে লিখে দিয়েছেন এটা কেবল নম্বর 1। কারণ আপনি যদি ভিতরে ঢুকে ফেলেন আপনি বুঝতে পারবেন না কি কোনটা কেবল নম্বর 1। আপনি লেভেলিং করছেন, ঠিক আছে। এই পাশে একজন আছে, এই পাশেও একজন, আপনার থেকে যখন টানছেন মোবাইলে কথা বলে কি আপনি কি করছেন, কেবল যখন একটা আপনি অ্যাড করছেন ওটার মধ্যে লেভেল করে ফেলছেন যে কেবল নাম্বার 1, ও ওই পাশে লেভেল করছেন। সেম ভাবে কেবল নাম্বার 2, কেবল নাম্বার 3 এভাবে করে লেভেল করা আছে না। তারপরও আপনি আরো একবার এনশিওর হওয়ার জন্য আপনি পাইপের বাইরে আরেকটা কেবল টানবেন, ঠিক আছে। কেবল টেনে প্রথম যে কেবল ভিতরে কেবলগুলো আছে এখান থেকে একটা কেবল নিয়ে এই কেবল দুটোর একসাথে জোড়া লাগাবেন। জোড়া লাগাই এখানে যে ব্যক্তিটা আছে, যে ব্যক্তিটা আর এখানে যে ব্যক্তিটা আছে, ঠিক আছে, সেই ব্যক্তিকে ফোন করে বলবেন যে মাল্টিমিটার আপনি কানেক্ট করেন, মাল্টিমিটারে কোয়ান্টিটি টেস্ট করেন। কোয়ান্টিটি টেস্ট সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? জি ভাই আছে। মানে কেবলটা কি আসলে ওই কেবলটা কিনা বা কেবলটা মাঝখানে কাটা কিনা সেটা আমি বুঝবো। তাহলে কোয়ান্টিটি টেস্টটা কিভাবে করব, মাল্টিমিটার দিয়ে এটা একটা প্রান্তের মাল্টিমিটার ধরবো, আরেকটা প্রান্তের মাল্টিমিটার ধরবো। ওই মানে মাল্টিমিটার দুইটা প্রান্ত না, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটা একটা মানে এই কেবলের দুই মাথায় ধরবো। ধরলে আপনার যদি বিপ হয় তাহলে বুঝবেন ওটা আপনার কেবল। তখন আপনি শিওর হলেন এটা কেবল নাম্বার 1। তখন কি করবেন, আবার মার্কিং করবেন। যদি আপনার এখানে 4-5টা স্ট্রিং এর কেবল থাকে, যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় কোনো কারণে, আপনার বিশাল একটা সিস্টেম ফল্ট হতে যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? জিনিসটা বুঝছেন? মাল্টিমিটার দিয়ে কি আমরা মানে বেসিক্যালি এমিটার মোডে নিয়েই তো কন্টিনিউটিটা মেজার করতে হয়? না, অ্যামিটার মডিউল না, ওয়াইফাই মডিউলের একটা ইয়া দেখছেন, সিম্বল দেখছেন? দেখাচ্ছে কন্টিনিউটি মোডে রাখতে হয়, সেটা ঠিক আছে বুঝছি। বাট মানে সেটিংটা তো হচ্ছে আপনার সিরিজেই রাখতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি প্যারালালে ধরলে তো আপনি বুঝবেন না কন্টিনিউটি আছে কি নাই। আমার কোয়েশ্চেন হচ্ছে যে কোনো মাল্টিমিটার দিয়ে কি আমরা যে কোনো আরএম এর বা যে কোনো রেটিং এর কেবলের পারবেন, কন্টিনিউটি কি মেজার করতে পারবো? পারবেন, ইজিলি পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি, এটা একটু এই দেখেন এখানের মধ্যে এই এটা জিনিসটা, জানা আছে ভাই। জি, জি। আমি সবার জন্যই বলতেছি। এই জি, জায়গায় জি। আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যখন চেক করবেন এই মাথাটা যেটা ঠিক চিহ্ন দেখছেন এটা এখানে নিয়ে আসবেন। নিয়ে হ্যাঁ, আসার নিয়ে পর আপনি এখান থেকে যে কেবলটা আসতেছে সেই কেবলটা আপনি মেজার করবেন, ঠিক আছে। কেবলটা নিয়ে ওই যে কেবলটা আপনার দুটা তার, একটা এখান থেকে এখানে কানেক্ট করবেন, আরেকটা এখানে কানেক্ট করবেন, যেটা বাইরের কেবল ছিল, আর ওই দুটো এখানে জয়েন, তাহলে বুঝতে পারবেন আপনার সেম কেবল। আমার কথা বুঝছেন? এই জিনিসটা আমার জি ভাইয়া, করতে হবে। এই যে এখানে দেখেন একটা তো কমন, আর একটা হচ্ছে এম্পিয়ার, আর একটা তো হচ্ছে ওহম আর ভোল্টেজ। হুম। তো রেড প্রোবটা কি এমিটারে রাখবো নাকি ভোল্টেজ দিয়ে না ওহম না ওটাতে না, রাখবো? আপনি এটাতে রাখবেন, একটা এটাতে রাখবেন, কমনে থাকবে আর একটা আরেকটা হচ্ছে। এখানে রাখবেন। একটা হলো হোম দেখছেন, এখানে ইয়ে দেখছেন হোম এবং ইয়ে দেখছেন জি, জি। এখানে জি, থাকবে। জি। এটা আমি আপনাদেরকে দেখাবো, লাইভ দেখাবো আমি আপনাদের একদিন ইনশাআল্লাহ। তারপর আমি আসি যেটা আমার টেস্টিং কমিশনিং এর বিষয়, সিস্টেম নাম্বার 7 শেষ। সিস্টেম নাম্বার 8 আমার আসতেছে, সরি কোথা থেকে, সিস্টেম নাম্বার 8টা হলো আমার ফার্স্ট হবে কি, চেক দ্য কেবল কোয়ান্টিটি, তারপর টেস্ট গ্রাউন্ডিং কানেকশন, দেন আমার টেস্ট দ্য আর্থিং, এটা সেম জিনিস, এটা দুইবারই আছে, এই দুইটা জিনিস আমি চেক করতে হবে। তারপর আছে টেস্ট দ্য ডিসি এসি কেবল কানেকশন, আমার সবগুলো চেক করতে হবে। এগুলো যদি হয়ে যায় আমার ফুল সিস্টেমের প্রজেক্ট আমার ডান। আমার কথা বুঝছেন? এই স্টেপগুলো আমার জানতে হবে। আমরা যদি কালকে থেকে যদি আমরা প্রজেক্ট ডিজাইনিং এ যাই এই জিনিসগুলো আপনার জন্য ইজি হবে। তো আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব আজকে। তার মধ্যে নাম্বার 1 ফিক্সড টিল্ট। আমি যে প্যানেলে যে টিল্ট অ্যাঙ্গেল চুজ করব, আমার ল্যাটিটিউড, কথা বুঝেন, ল্যাটিটিউডটাই হলো আমার প্যানেলের অ্যাঙ্গেল।
যদি আপনি শর্টকাট বলতে চান। ল্যাটিটিউড মানে কোনটা বলেন তো? ল্যাটিটিউড বলেন কোনটা? ল্যাটিটিউড বলেন তো কি? ল্যাটিটিউড কি লংগিটিউড কি বলেন তো? ল্যাটিটিউড হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট, মানে হচ্ছে চিকন প্রান্তটা, আর লঙ্গিটিউড হচ্ছে ভার্টিক্যাল যেটা। হ্যাঁ, আবার বলেন, কে বলতে পারবেন? ভাই ল্যাটিটিউড হচ্ছে longitude বেসিক্যালি হচ্ছে মানে vertical। নর্থ সাউথ ডিরেকশনটা যেটা আর কি, মানে ইকুয়েটর আচ্ছা। বরাবর যে হ্যাঁ, ডিরেকশন ইকুয়েটরের উপরে যে নর্থ সাউথ, সেটা কি জি। আমার ল্যাটিটিউড। ল্যাটিটিউড, রাইট? জি সেটা কি আমার ল্যাটিটিউড, রাইট? জি আর জি জি। আর ওইটা কি আমার, যেটা ইস্ট টু ওয়েস্ট, লংগিটিউড হচ্ছে এটা ভাই আমার ইস্ট ওয়েস্ট লংগিটিউড, বা মেরিডিয়ান, এটা হলো আমার প্রাইম longitude। মেরিডিয়ান সরি। রাইট? এটা আমার লংগিটিউড, মনে আছে আপনাদের? তো আমার যে ল্যাটিটিউড যে ভ্যালুটা আছে, মানে এখানে দেখেন, মনে করেন আপনি এই প্রান্তে আছেন, এই প্রান্তে থাকা মানে কি বলেন তো? আপনি কোন সাইডে আছেন? এই প্রান্তে, মানে এটা যদি আপনি ইকুয়েটর হয়, ইকুয়েটর, আর এটা যদি প্রাইম মেরিডিয়ান হয়, ঠিক আছে, এই লাইনটা মিডল লাইন, আপনি কোন প্রান্তে আছেন? যদি এটা যদি হয়, কোন প্রান্তে আছেন আপনি? মানে এটা হচ্ছে ভাই আপনার ইস্ট নর্থ ইস্ট নর্থ ডিরেকশন আছে। ইস্ট, রাইট? মানে দুইটাই পজিটিভ, ঠিক না? জি জি তাহলে এখানে যদি আমি এটা জানি, এটা যদি টপিক অফ ক্যান্সার ক্যান্সার হয়, তাহলে আমার 23 ডিগ্রি পরে গিয়ে এটা আসতেছে, ঠিক না? তাহলে 30-35 ডিগ্রির মতো কাছাকাছি। 30 ডিগ্রি আমার ল্যাটিটিউড, এবং লংগিটিউড কত? লংগিটিউড আমার প্রায় 120 ডিগ্রি কাছাকাছি হবে। দেখেন 1 2 3 4, একদম শেষ কোণের দিকে। এই জিনিসটা তো ক্লিয়ার সবাই, ঠিক না? যে 30 জি ভাই। ল্যাটিটিউড, এটা দ্বারা আমি বুঝাইতে পারি এটা আমার টিল্ট অ্যাঙ্গেল। আমার কথা কি বুঝছেন? এটা একটা জি। ওয়ে। আরো একটা ওয়ে আছে, সেটা হলো বেস্ট অ্যাঙ্গেল বের করার জন্য। সেটা হলো সেই ফর্মুলা যদি ফিক্সড অ্যাঙ্গেল হয়, মানে আপনি বছরে একটা অ্যাঙ্গেলই রাখতে চাচ্ছেন, কোনো অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল রাখতে চাচ্ছেন না, তার জন্য ফর্মুলা হলো ইফ ইউ ল্যাটিটিউড ইজ বিলো 25 ডিগ্রি, যদি আপনার ল্যাটিটিউড ভ্যালুটা যদি 25 ডিগ্রির নিচে হয়, তাহলে আপনি সেই ল্যাটিটিউডের সাথে 0.87 গুণ করবেন। সেই ল্যাটিটিউডের সাথে কি করবেন? 0.87 কি করবেন? গুণ করবেন। গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটা আপনার টিল্ট অ্যাঙ্গেল। তাহলে আমার ল্যাটিটিউড যদি 24 ডিগ্রি হয়, তাহলে সোর টিল্ট অ্যাঙ্গেল আমার কত আসবে? 24 ডিগ্রি ইনটু 0.87, যেটা আমার রেজাল্ট আসবে সেটা হলো কি আমার টিল্ট অ্যাঙ্গেল। বুঝছেন? এই পার্টটা বুঝছেন? জি ভাই। একটা হলো ল্যাটিটিউড, এটাকে আপনি ডাইরেক্টলি কনসিডার করতে পারবেন কি ল্যাটিটিউড, মানে যেটা আপনি, এটা মানে এটা না, মানে যেটা আপনার ল্যাটিটিউড, আপনার লোকেশনাল ল্যাটিটিউড কত? 24 ডিগ্রি, ডাইরেক্টলি এটাই আপনি কি টিল্ট অ্যাঙ্গেল হিসেবে চুজ করতে পারেন। আর যদি আরো বেস্ট প্র্যাকটিসের জন্য যদি বলেন, আপনার 0.87 কি গুণ করতে হবে যদি আপনার ল্যাটিটিউড 25 ডিগ্রি নিচে হয়। কথা ক্লিয়ার? এটা হলো কিছু এক্সাম্পল। চিটাগাং হলো 22 হলো ল্যাটিটিউড, তার সাথে 0.87 গুণ করছি, সেজন্য 19.44 আমার আসছে। ওকে, তাহলে আমরা আসি, যদি ল্যাটিটিউড যদি 50 ডিগ্রি উপরে হয়, মানে সরি 25 থেকে 50 ডিগ্রির মধ্যে হয়, তাহলে 0.76 গুণ করব এবং তার সাথে 3.1 ডিগ্রি যোগ করব। তাহলে বিষয়টা আসছে, সেই এক্সাম্পল যদি দেখি, 40 ডিগ্রি যদি আমার ল্যাটিটিউড হয়, তাহলে সেটা কত? 25 ডিগ্রি এবং 50 ডিগ্রির ভিতরে, এবং সোটা টিল্ট অ্যাঙ্গেলে আমার কত হবে? 40 ডিগ্রি ইনটু 0.76 প্লাস 3.1, তাহলে আমার টোটাল টিল্ট অ্যাঙ্গেল দ্বারা আছে কত? 3.5। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু কোয়েশ্চেন আছে, হ্যাঁ, যেটা হলো এই যে যেটা আমরা এখানে বলতেছি যে যদি 25 থেকে 50 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 0.76 দ্বারা গুণ করব এবং 3.1 ডিগ্রি দ্বারা যোগ করব। জি, তো এইটার কি কোনো রেফারেন্স আছে যে হ্যাঁ, আসলে জি, 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 এইটা আমরা জি। কেন করব? হ্যাঁ, জি, জি, রেফারেন্স আছে, আপনি নেটে সার্চ দিবেন, ওইটা আপনার পেপারও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই বলছি আর কি, যদি এটা আমরা কোনো রিসার্চ পারপাস জি, 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 ব্যবহার করতে চাই, তাহলে তো সেখানে আমার এটা রেফারেন্স দিতে হবে। ফর্মুলাও যদি দেন আপনি জিনিসটা পাবেন, অনেক অনেক জায়গায় পাবেন, বা যেটা একদম মেইন রিসোর্স সেটা থেকে আমি আপনাদেরকে দিয়েছি, সার্চ দিলে আপনি পাবেন। একটা ওয়েবসাইট আছে, ওখানে প্রায়
একটা অ্যাঙ্গেল আপনি চুজ করার ইয়া পাবেন, সেটা আমার এখানেও আছে, সেটা আমি দেখাবো। এখানে আপনি অনেকগুলো পেপার পাবেন, ওই পেপারের মধ্যে আপনি দেখবেন কেন এত যোগ করা হয়েছে, কেন এত গুণ করা হয়েছে। ওকে, তাহলে আমি স্লাইডে আসি। আপনি এখানে ইন্টারনেটে সার্চ দিলে আপনি পাবেন, ইজিলি পাবেন। আমি জানলাম এখন কি এটা কি ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল। এরপরে আসি আমার যে অ্যাডজাস্টেবল টিল্ট অ্যাঙ্গেল, মানে বছরে আমি চাচ্ছি 2বার টিল্ট অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য। আর শীতকালের জন্য একটা অ্যাঙ্গেল এবং কি গ্রীষ্মকালের জন্য একটা অ্যাঙ্গেল, কারণ শীতকালে আমি আমার সান কি পাচ্ছি, অনেক অ্যাঙ্গেলে পাচ্ছি, তো ওই সময় আমি কি রেডিয়েশন কম পাবো। আর গ্রীষ্মকালে আমার সানের অ্যাঙ্গেল আমার বেশি না হলেও হবে, কারণ আমার সূর্য আমার মাথার উপরে, রাইট? তাহলে ওরকম যদি আমি মানে সিজন অনুযায়ী যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই, তার জন্য যে রুলস, যদি আপনার ল্যাটিটিউড 25 থেকে 50 ডিগ্রির মধ্যে হয়, তাহলে আপনার ল্যাটিটিউডের সাথে 0.93 গুণ করবেন এবং বিয়োগ করবেন 21 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে আসছে আমি বলছি, দেখেন আপনার ল্যাটিটিউড হলো 27 ডিগ্রি, সো দ্য টিল্ট অ্যাঙ্গেল 27 ইনটু 0.93 মাইনাস 21 ডিগ্রি, তাহলে আপনার ডিগ্রি আসতেছে কত? সামার সিজনে 4.11, সামার সিজনে কত আসতেছে? 4.11 ডিগ্রি। ঠিক আছে, আর যদি if your latitude 25 থেকে 50 ডিগ্রি হয়, the best tilt angle for winter season, এর আগেটা ছিল সামার সিজন, উইন্টার সিজনের জন্য 0.875 গুণ করবেন, যোগ করবেন 19.2 ডিগ্রি। আর আমি আপনাদেরকে একটা বই দিছিলাম, মনে আছে? স্যাপসের একটা না 6-7টা বই দিছিলাম, ওই বইয়ের মধ্যে কিন্তু এই ফর্মুলাগুলো আছে, দেখে নিবেন। ওকে, ওটা হলো সৌদি আরবের একটা সোলার অথরিটির একটা বই আর। ওকে, বুক দিছিলাম পিডিএফ। তাহলে আমার যদি টিল্ট অ্যাঙ্গেল মনে করি আমার ল্যাটিটিউড 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি ইনটু 0.875 প্লাস 19.2 গুণ করলে 49.82 আমার আসতেছে। এখন বিষয়টা হলো, যদি আমার টিল্ট অ্যাঙ্গেল যদি বছরে 4 বার করতে চাই, 4টা বার, মানে কি সামার, উইন্টার, স্প্রিং এন্ড অটামস, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার যে ফর্মুলা হলো, ফর দ্য সামার টেক দ্য ল্যাটিটিউড মাল্টিপ্লাই বাই 0.92 এন্ড সাবট্রাক্ট 24.3 ডিগ্রি। তাহলে আমার ল্যাটিটিউড যদি 25 ডিগ্রি হয়, তাহলে সো দ্য টিল্ট অ্যাঙ্গেল 25 ইনটু 0.92 মাইনাস 24.3, তাহলে আমার টিল্ট অ্যাঙ্গেল আসছে -1.3। বিষয়টা এভাবে দাঁড়াচ্ছে আর কি। ঠিক আছে, এভাবে আমার করতে হবে। সেম ভাবে আমার যদি অটম, স্প্রিং আর অটমের ক্ষেত্রে যদি হয়, দুইটার ক্ষেত্রে 0.98 গুণ হবে এবং বিয়োগ হবে কত? 2.3। তাহলে আমার ল্যাটিটিউড যদি 25 ডিগ্রি হয়, তাহলে 25 ইনটু 0.98 মাইনাস 2.3। ওকে, তাহলে আমার টিল্ট অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে 22.2। তারপরে আমার যদি ফর্মুলা, এটা স্প্রিং এরটা আমি বলছি, আমার উইন্টারটা মেবি আমার বলা হয়নি। আমার উইন্টার আমার কি করব? 0.89 গুণ করব ল্যাটিটিউডের সাথে এবং যোগ করব 24 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 25 ইনটু 0.89 প্লাস 24, তাহলে আমার টিল্ট অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে 46.25। এটা হলো কি আমার টোটাল অ্যাঙ্গেল গুলো বের করা। আর আমি যদি আরো শর্টকাট চাই, এটা কি আমি ম্যানুয়ালি দেখালাম, আরো শর্টকাট চাইলে আমি কোথায় যাব? পিবি সিস্টে যাব, পিবি সিস্টেম ওরিয়েন্টেশনে যাব। ওরিয়েন্টেশনে গিয়ে আমি 25 ডিগ্রি এখানে দেওয়া আছে, এবং এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে লস উইথ রেসপেক্ট টু অপটিমাম ইজ 0%। গ্লোবাল অর কালেক্টর প্লেন্স 1750 কিলো/মিটার স্কয়ার এন্ড ট্রান্সপোজিশন ফ্যাক্টর এফটি হলো 1.07। ঠিক আছে, তো এই জিনিসটা যদি 0% থাকে, মানে আপনার পারফেক্ট একটা টিল্ট অ্যাঙ্গেল। মানে টিল্ট অ্যাঙ্গেলটা আপনার কি, তো 26 ডিগ্রি করলেও আপনার 0%, 27 ডিগ্রি করলেও 0% আসতেছে। আমি 28 ডিগ্রি করি, দেখেন -0.1। এখানে দেখবেন আমার গ্লোবাল কালেক্টর পয়েন্টটাও কি, প্লেনটা আমার কমে যাবে। 29 ডিগ্রি আমার দেখেন 0.2%, মানে কি দেখেন 47 চলে আসছে। তাহলে এখান থেকে কি আমি টিল্ট অ্যাঙ্গেলটা কি বের করে ফেলতে পারতেছি ইজিলি। আমি এমন একটা অ্যাঙ্গেল চুজ করব যে অ্যাঙ্গেলে এটা 0% থাকে। ঠিক আছে,
এটা আমি কত 21% করা যাচ্ছে কিনা, 21% করা যাচ্ছে না, 22% করা যাচ্ছে কিনা, 22% করা যাচ্ছে না, 23% করা যাচ্ছে কিনা, 23% করা যাচ্ছে। তাহলে 23 থেকে 28 পর্যন্ত, 28 করা যাচ্ছে না, 27 করা যাচ্ছে না, 23 থেকে 26, মানে এই 3টা ডিগ্রি আমি চুজ করতে পারবো আমার প্রজেক্টের জন্য। 23 ডিগ্রি, নাহলে 24 ডিগ্রি, নাহলে 25 ডিগ্রি, নাহলে 26 ডিগ্রি। আমার কথা কি ক্লিয়ার, বুঝছেন? ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমি রিপিট করতেছি। আমি একটা নিউ প্রজেক্ট করি। কালকে থেকে, নেক্সট ক্লাস থেকে পিভিসি স্টার্ট করব। ওরিয়েন্টেশন আমি যাব, এটা আমি সেভ করি। সেভ। আমি ওরিয়েন্টেশনে যাব। এই ওরিয়েন্টেশনে গিয়ে আমি টিল্ট অ্যাঙ্গেল চুজ করব। এখানে একটা ডিফল্ট টিল্ট অ্যাঙ্গেল দেওয়া আছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। বাট আমার দরকার কত, এমন একটা ডিগ্রি যে ডিগ্রিতে আমি সবচেয়ে হাইয়েস্ট জেনারেশনটা পাই। এটা হলো আমার ইরিডিয়েন্স। কোনটা? এটা, পার মিটার স্কয়ারে। ঠিক আছে, হাইয়েস্ট যাতে আমি গ্লোবাল অন কালেক্টর প্লেন, মানে আমার প্যানেলের মধ্যে যাতে আমি হাইয়েস্ট ইরিডিয়েশনটা আমি পাই, এবং যাতে লস আমার 0% থাকে। আমার কথা বুঝছেন? এই জিনিসটা আমার, তাহলে আমার এই 0% রাখার জন্য এবং এটাকে বাড়ানোর জন্য আমার টিল্ট অ্যাঙ্গেলটা আমি এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করে দেখব কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রাখলে বেটার। তাহলে দেখতেছি এখানে বেড়ে যাচ্ছে। দেখি 24 ডিগ্রি করলে আরো বেড়ে যাচ্ছে, তাহলে এটা আরো বেশি লাগবে। 34 ডিগ্রি করি, 0.2, দেখেন আমার এখন বাড়তেছে, আমার জন্য বেটার এখন। তাহলে 0%, দেখছেন এটা আমার বাড়ছে, আমার 0% চলে। তাহলে 37 ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল হলো কি, ওভার টিল্ট অ্যাঙ্গেল। 37 ডিগ্রি করা যাবে, আই থিঙ্ক 38 ডিগ্রি করা যাবে, আই থিঙ্ক 29 ডিগ্রি করা যাবে, 39 ডিগ্রি। এবং এজিমুথও যদি আপনি চেঞ্জ করে ফেলেন, ধরেন আমি এখানে এজিমুথ দিলাম ধরেন 50, তাহলে দেখবেন এখানে আপনার লস চলে আসতেছে। তাহলে এগুলো আপনার কি, আপনার প্যারামিটার গুলো পারফেক্টলি অ্যাড করতে হবে। এই এজিমুথ বুঝছেন, এজিমুথ কোনটা, এটা তো এখন আপনারা জানেন, রাইট? তাহলে আমি ইজিলি কি বের করে ফেলতে পারতেছি, আমার টিল্ট অ্যাঙ্গেল আমি বের করে ফেলতে পারতেছি। তার জন্য আমার ম্যানুয়ালি দরকার নাই। বাট একটা সময়ের জন্য, একটা সময় ম্যানুয়ালটা কি খুবই দরকার ছিল। তো এতটুকু কি ক্লিয়ার সবার? জি ভাই। আচ্ছা, তো আমি আজকের ক্লাসটা এতটুকুই নিব। আর নেক্সট ক্লাসটা আমি শনিবার তো হচ্ছে নেক্সট ক্লাস। আজকে কি বার? বুধবার। আর আপনাদের সামনে ক্লাসগুলো অনেকগুলো হবে উইকলি, সেটাও আমি আপনাদের গ্রুপে জানাই দিব। আপনাদের নেক্সট ক্লাস হবে শনিবার, ওকে? তো শনিবারের পর সেই সপ্তাহে কিন্তু আপনাদের অনেকগুলো ক্লাস হবে। আর আপনাদের অক্টোবরের মধ্যে, আপনাদের 16-17 তারিখের মধ্যে ফুল কোর্স কমপ্লিট করে ফেলবো। সরি, 16-17 না, আপনাদের 15 তারিখের মধ্যে কোর্স কমপ্লিট করার আমার প্ল্যান আছে। এবং 15 তারিখ 16 তারিখের দিকে আপনাদের এক্সাম নিব। 20 তারিখের দিকে, 20 থেকে 24 তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। যদি এর মধ্যে শেষ করতে না পারি, অক্টোবরের কথা বলছেন? অক্টোবরের 15-16 তারিখ? অক্টোবরের 15-16 তারিখের কথা বলতেছি, কারণ আমি আবার মানে আর এই 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 15 দিন, বা যদি শেষ করতে নাও পারি 18 তারিখ ম্যাক্সিমাম হবে, 19 তারিখ এক্সাম নিয়ে ফেলবো। যদি ম্যাক্সিমাম 19 তারিখ এক্সাম নিয়ে ফেলবো, 20 থেকে 24 তারিখের মধ্যে আপনাদের সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। বাট আমার টার্গেট হলো 15 তারিখ এক্সাম নাও। সার্টিফিকেটটা কি মানে অনলাইন থাকবে নাকি হার্ড কপি থাকবে? এটা আমরা তো অনলাইনই দিব, হার্ড কপির জন্য তো আপনাদের এখানে আসতে হবে। আমি দরকার পড়লে যাবো, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, একটা কথা ছিল, জি বলেন। মানে এক্সাম তো একটাই হবে, রাইট? এক্সাম, মেইন এক্সাম আপনাদের একটাই হবে, মেইন এক্সাম। এক্সাম প্যাটার্নটা কি এর মধ্যে আইডিয়া দেওয়া যাবে ভাই? আর এর মধ্যে আপনাদের এক্সামও না হয়নি, এটা আমি জানাবো, আমি নেক্সট ক্লাসে জানিয়ে দিব। মানে প্রিভিয়াস কোন এক্সামের কোশ্চেন দিলে আমরা তো আইডিয়া করতে পারতাম। আমরা জানাবো আপনাদেরকে, প্রিভিয়াস ইয়ারটা জানাবো। সফটওয়্যারের উপর কি এক্সাম হবে ভাইয়া? মেগাওয়াট প্রজেক্টের এক্সাম হবে, প্রজেক্ট ডিজাইন করা এক্সাম হবে, ওকে? আচ্ছা, আর আমাদের টোটাল তাহলে 15 তারিখের মধ্যে কয়টা ক্লাসের মধ্যে শেষ করতে আমার চাইতেছেন? প্ল্যান হলো টোটাল 20টা ক্লাস হবে আপনাদের ম্যাক্সিমাম। আমাদের তো 11 নম্বর ক্লাস আজকে হলো। আজকে 11 নম্বর ক্লাস, আর 9টা ক্লাস আছে, ওকে? 9টা ক্লাসে তাহলে পুরোটাই 15 দিনে PVC। কয়টা ক্লাস হবে?
15 ইনশাআল্লাহ। তারিখের মধ্যে আপনার 9টা ক্লাস হয়ে যাবে এবং ক্লাসগুলো হবে পুরোটাই পিপি সিস্টেমের উপর। কথা বুঝছেন? হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে হেলিওস্কোপটা তো তাহলে ওটা আলাদা। এক্সামের টাইম হিসাব ওটা- করে আমাদেরকে ইনস্টল করতে হবে তাহলে। হেলিস্কোপ আপনি ইনস্টল করবেন না, হেলিস্কোপ হলো একটা ওয়েব মানে ওই যে ওয়েব হ্যাঁ সফটওয়্যার, হ্যাঁ ওটা তাহলে আলাদা তো ট্রেনিং। 15 ওটা দিনের ট্রায়ালটা ওভাবে হ্যাঁ, জি। হিসাব করে করতে হবে না যদি জি। এক্সামের মধ্যে বাট আবার না, চলে যায়? হেলিস্কোপের কোনো ট্রেনিং এখানে আসবে না। হেলিস্কোপের ট্রেনিং আমি আলাদাভাবে নিব। ওইটা হলো ফ্রি দিচ্ছি। আমার ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, থার্ড সেশন, ফোর্থ সেশন আমি একসাথে নিব। মানে আমরা সবাই জয়েন করবো? হ্যাঁ, সবাই জয়েন করবে, এটা আলাদা ট্রেনিং, ওটা আমি ফ্রিতে দিব আপনাদেরকে। আমি চাচ্ছি ফ্রিতে দিতে। আমরাও চাইবো ফ্রিতে নিতে। ওকে। আর আরেকটা আছে যে স্কেলিয়ন যেটা দেখাইছিলেন, হ্যাঁ, স্কেলিয়নটাও তো সেম না? ওটাও তো বেশি দিন থাকে না না মানে। ওটা 15 দিন থাকে। হ্যাঁ, তো স্কেলিয়নের উপর কি টেস্ট হবে আমাদের? স্কেলিয়ন স্কেলিয়ন তো আমি লাগবে এটা বোধহয়। আমি আপনাদেরকে জানাবো। আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে তাহলে ভাই, ওকে। আমি আপনাদের সাথে তাহলে